তো পাগল করে দিবেন আমাকে। দাঁড়াও, তোমরা একটু থামো, আমার একটা কল আসতেছে। হ্যালো, সবই লিখা আছে, তুমি একটু খেয়াল করে দেখো, সবকিছুই লিখা আছে একেবারে। হ্যাঁ, একটু হ্যাঁ পড়ে পড়ে দেখো, জিম্যাক্স এর ওখানে পড়ে দেখো, সবই লিখা আছে। হ্যালো, রোল নাম্বার 40। হ্যালো, জি স্যার। তুমি বলো, আবার বলো তো, শুনতে পাইনি। স্যার একটা হচ্ছে কি ভাস ডিফারেন্স, আর একটা হচ্ছে কি ইউরেটারি করিফিস স্যার। রোল নাম্বার 27। জি স্যার, আদাব স্যার। তুমি বলো এই কনস্ট্রিকশনের ইম্পর্টেন্স কি? স্যার কনস্ট্রিকশনের ইম্পর্টেন্স এইখানে স্যার অ্যারেস্ট অফ ইউরেটারি, তার মানে স্যার যদি ইউরেটারি স্টোন পাথর হয় তাহলে তুমি বলবা ওইরকম না, এরকম ওরকম বলে না, তুমি বলো যে ইট ইজ দ্য সাইট ফর অ্যারেস্ট অফ ইউরেটারি ক্যালকুলি। জি স্যার, ক্যালকুলাস বাই স্টোন। হ্যাঁ, তারপরে আর কি বলা হয়েছিল? আর একটা বলেছিলাম না? স্যার সাইট ফর ইউরেটারিক অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন হইতে পারে এইসব অঞ্চলে, স্পেশালি পেলভিউরেটারিক জাংশন। পেলভিউরেটারিক জাংশনে কিন্তু পার্শিয়াল বা কমপ্লিট অবস্ট্রাকশন হইতে পারে, আর সেই কারণে কিন্তু একটা ডিজিজ ডেভেলপ করে, যেটাকে আমরা বলেছিলাম হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস। আর নিচের দিকে যদি হয়, পানি জমে যাওয়া, হ্যাঁ, পুরো আমাদের কিডনিটা থিনিং আউট হয়ে যাবে, কিডনির যে কিডনি টিস্যু প্রপার সেইটা ছোট হয়ে যাবে, আর ওই রেনাল পেলভিস অনেক ফুলে ফেপে উঠবে, বুঝছো? তারপরে কিন্তু কিডনিটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, কারণ কিডনি টিস্যু যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ভিতর তো নেফ্রন আর থাকবে না, তাই না? জি স্যার, নষ্ট হয়ে যাবে। তো এটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। আর যদি নিচের দিকে হয়, ইউরেটারে হয়, তাহলে সেটাকে বলা হয় হাইড্রো ইউরেটার। হাইড্রো ইউরেটার। হ্যাঁ, রোল নাম্বার 21 আসো। রোল নাম্বার 21, রোল নাম্বার 20, 22, রোল নাম্বার 22 নেই, কেউই নাই নাকি? কথা বলেন না কেন? নাই তো স্যার। নাই তো স্যার। স্যার না, এরা নাই স্যার, যাদের কথা বলেছেন এরা নাই। 48 মানে এরা নাই স্যার। 41 স্যার 48 নাই স্যার। 41 নাই স্যার। নাই? কি বলে স্যার? আসসালামু আলাইকুম। কত রোল নাম্বার? স্যার 41। 41। তা তুমি বলো যে সুপ্রারেনাল গ্ল্যান্ড কি ধরনের গ্ল্যান্ড এটা? এক্সোক্রাইন। এই সুপ্রারেনাল গ্ল্যান্ড কে এতদিন পরে যদি তুই এক্সোক্রাইন বলিস তাহলে হবে? সরি এন্ডোক্রাইন স্যার। এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, কোথায় থাকে? লোকেশন কোথায়? স্যার কিডনি, মানে কিডনি আপার পোলের উপরে, মানে সরি। জি স্যার, আপার পোলে থাকে। আপার পোলে স্যার ওয়েটিং রুমে আছে স্যার অনেক। হ্যাঁ, এর তুমি বলো যে এর ইটা কি, মানে কোন রিজিয়নে থাকবে? অ্যাবডোমেনের কোন রিজিয়নে থাকবে? স্যার এপিগ্যাস্ট্রিক থাকে। এপিগ্যাস্ট্রিকের পাশে। এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকবে, তাই না? জি স্যার। স্যার ওয়েটিং এ আছে একজন। ওয়েটিং তো গ্রহণ করতেছি। যাক, আজকে আমরা পড়ব হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডার হচ্ছে একটা মাস্কুলার রিজার্ভার অফ ইউরিন, যেটা তো তোমরা দেখলে যে ইউরেটার কিডনি ইউরিন তৈরি করবে, সেটা ইউরেটার দিয়ে পাস হয়ে ইউরিনারি ব্লাডারে এসে রিজার্ভ থাকবে। এবং এই ইউরিনারি ব্লাডারের
যে ক্লিনিক্যাল ইমেন্স ইম্পর্টেন্স আছে, কারণ এই ক্লিনিক এর বিভিন্ন ডিজিজ হইতে পারে। এই ডিজিজ সম্বন্ধে জানার জন্য রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন মানে হচ্ছে যে ইউরিন ইভাকুয়েশন করতে পারবে না, এই ব্লাডারের ভিতর আটকা পড়ে যাবে, সেই কন্ডিশনটাকে বলা হয় রিটেনশন ইউরিন। এর ইনফ্লামেশন হইতে পারে যেটা সিস্টাইটিস বলে, এর ভিতরে কিন্তু স্টোন তৈরি হইতে পারে। স্টোন হচ্ছে নিডাস হিসাবে ইউরেথ্রা দিয়ে ইউরেটার দিয়ে স্টোন এসে সেই স্টোনটা নিডাস হিসাবে কাজ করে, তার আশেপাশে আরো ক্যালসিয়াম কার্বনেট জমা হয়ে তারপর আলটিমেটলি স্টোন তৈরি হয়। আবার অনেক সময় ক্যাথেটার দিয়ে থাকলে ক্যাথেটার চারপাশেও স্টোন তৈরি হইতে পারে। ইভেন এর ভিতরেও মানে উপর থেকে যদি স্টোন না আসে ইউরেটার থেকে, তাহলে এর ভিতরে স্টোন হইতে পারে। এছাড়াও যে মিকচুরেশনের বিভিন্ন ডিসঅর্ডার যেগুলো আমরা পড়বো, দুই একটা ডিসঅর্ডারের কথা বলবো, যেমন আমরা নিউরোজেনিক ব্লাডার সম্বন্ধে কিছুটা ধারণা নেব, তারপরে তোমার ক্যান্সার এই জাতীয় হইতে পারে। যে এই জন্য ইউরিনারি ব্লাডার সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। ইউরিনারি ব্লাডারের লোকেশন, তো ইউরিনারি ব্লাডার কোথায় লোকেটেড থাকে? ইউরিনারি ব্লাডার ইজ এ পেলভিক অর্গান, বুঝছো, একেবারে ট্রু পেলভিসের ভিতরে থাকবে হচ্ছে ইউরিনারি ব্লাডার। এটা এই মানে ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য সিম্পাইসিস পিউবিস, এই যে সিম্পাইসিস পিউবিস এর পিছনে, আর এর পিছন দিকে থাকে হচ্ছে আমাদের কি রেকটাম। রেকটাম স্যার। হ্যাঁ, তাহলে পিছন দিকে, এই পিছন দিকে যদি আমি দেখি তাহলে পিছন দিকে থাকতেছে রেকটাম, আর সামনের দিকে থাকতেছে হচ্ছে আমাদের যে পিউবিক সিম্পাইসিস। ইন কেস অফ মেলের ক্ষেত্রে হলো এরকম থাকবে, আর ইন কেস অফ ফিমেল পিছন দিকে আমরা পাবো হচ্ছে কি ইউটেরাস। তাই ইন কেস অফ ফিমেল আমরা পিছন দিকে পাচ্ছি ইউটেরাস। কিন্তু এই ইউরিনারি ব্লাডারের যে আমরা লোকেশন বললাম, এই লোকেশন হচ্ছে ইউরিনারি ব্লাডারে কতটুকু ইউরিন আছে তার উপর নির্ভর করে এবং এজের উপরও নির্ভর করে। যেমন এজ যদি বলি তাহলে আমরা দেখি যে চাইল্ড এজে এই ইউরিনারি ব্লাডারটা হচ্ছে অ্যাবডোমিনোপেলভিক অর্গান। অ্যাবডোমিনোপেলভিক অর্গান মানে কি, অ্যাবডোমেন এবং পেলভিস দুটো মিলায় থাকে, মানে কোথায় থাকে যে ট্রু পেলভিসও থাকে, আবার অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে ফলস পেলভিস থেকে শুরু তো অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও থাকতে পারে। এইটা কারণ কি? কারণ হচ্ছে চাইল্ড এজে হচ্ছে আমাদের পেলভিসটা ওয়েল ডেভেলপ করে না, পেলভিসটা পরবর্তীতে ডেভেলপ করে। 6 বছর বয়স থেকে শুরু করে পিউবার্টি পর্যন্ত এটা এর হইতে পারে, ক্যাপাসিটি বাড়তে তালে থাকে পেলভিসের। আর এই আমাদের ইউরিনারি ব্লাডারটা আস্তে আস্তে করে নিচের দিকে ঢুকে পেলভিক অর্গানে পরিণত হয় আফটার পিউবার্টি, মানে পিউবার্টি পর্যন্ত এটা অ্যাবডোমিনোপেলভিক অর্গান হিসাবে থাকে। এই দেখলাম যে এজের সঙ্গে কি রিলেশন। আবার যদি আমরা দেখি যে ইউরিন কন্টেন্টের সঙ্গে কি রিলেশন, যদি ইউরিন মানে ফুল এমটি ব্লাডার থাকে, তাহলে এমটি ব্লাডার থাকলে হচ্ছে একেবারেই তোমার পেলভিক অর্গান হিসাবে থাকবে, এই সিম্পাইসিস পিউবিসের নিচেই থাকে। আর যদি সিম্পাইসিস পিউবিসের নিচে থাকবে, আর যদি আমরা করি ডিস্টেন্ডেড ফুল ব্লাডার থাকে, তাহলে এটা আপ টু আম্বলিকাস পর্যন্ত পৌঁছায় যেতে পারে। এর যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সটা আম্বলিকাস পর্যন্ত পৌঁছায় যেতে পারে। তার মানে আমরা লোকেশন দেখলাম, লোকেশনটা হচ্ছে নির্ভর করতেছে তোমার কিসের উপর, যে কন্টেন্ট অফ দ্য ইউরিন, হ্যাঁ ইউরিন কন্টেন্ট, আর হচ্ছে এজের উপর নির্ভর করতেছে। এবার শেপ, সাইজ এন্ড শেপ, মানে শেপটা কেমন হবে? তাই শেপটা হচ্ছে এটা অনেকটা টেট্রাহেড্রাল শেপ। যদি এমটি ব্লাডার থাকে ক্যাডাভারে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল, মানে 4টে সারফেস থাকবে এর, বুঝছো, টেট্রাহেড্রাল মানে হচ্ছে যেমন তোমার এই সুপিরিয়র একটা সারফেস থাকবে, ইনফেরোল্যাটারাল সারফেস থাকবে, এই পাশে একটা ইনফেরোল্যাটারাল সারফেস, এই পাশের এই সারফেসটা ইনফেরোল্যাটারাল সারফেস, এই পাশে আর একটা ইনফেরোল্যাটারাল সারফেস থাকবে, আর বেস থাকবে। এরকম 4টে সারফেস থাকে এই, এবং একটা নেক থাকবে। এই পজিশনটাকে বলা হয় হচ্ছে, এই কন্ডিশন, এই শেপটাকে বলা হয় হচ্ছে টেট্রাহেড্রাল শেপ ইন এমটি কন্ডিশন যদি হয়। ইন ফুল কন্ডিশনে যদি থাকে, ফুল, তাহলে এটা হবে ওভয়েড।
এরকম ফুল কন্ডিশন থাকলে এটা তো আসলে ফুল হয়ে এই এই ফুল হয়ে একবার এই আম্বলিকাসের দিকে এরকম চলে যাবে, আম্বলিকাসের দিকে এরকম কন্ডিশনে চলে আসবে, মানে একটা ওভাল কন্ডিশন পাওয়া যাবে হচ্ছে যদি ফুল থাকে। ক্যাপাসিটি, এই অনেক কিছুর ক্যাপাসিটি আমরা পড়েছি, কিন্তু এই ক্যাপাসিটিটা কিন্তু একেবারে ছোটস্থ রাখতে হবে, কারণ এই ক্যাপাসিটিটা ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি তোমাকে জিজ্ঞেস করা হবে এবং কোন কন্ডিশনে কি হবে তাও তোমাকে জিজ্ঞেস করা হয়। পুরোপুরি ক্যাপাসিটির এখানে যা যা লেখা আছে যে এর রেঞ্জ হচ্ছে 120 টু 320 মিলিলিটার এর রেঞ্জ, এভারেজ হচ্ছে 220 মিলিলিটার এর এভারেজ কন্টেন্ট ক্যাপাসিটি। এই 220-র উপরে যখন চলে যায়, 220 সিসির উপরে যখন ইউরিনের ভিতর জমা হয়, তাহলে তখন হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স তৈরি হয়। কিন্তু ইউজুয়ালি আমরা ভয়েড মানে যে মিকচুরেশন করি হচ্ছে 50, 250 থেকে 300 সিসি যখন হয় সেই সময় করি। এটা না জানলেও হবে যে তোমার হলো 120 থেকে 320 পর্যন্ত হচ্ছে এর ক্যাপাসিটি রেঞ্জ, আর এভারেজ হচ্ছে 220 হইলে এটা মিকচুরেশন রিফ্লেক্স তৈরি করে। আর 500 পর্যন্ত আমরা এর যে এইটা টলারেট করতে পারি, 500-র উপরে গেলে পেইন সেন্সেশন ক্রিয়েট হয়, বুঝছো? 500-র উপরে গেলে হলো পেইন সেন্সেশন ক্রিয়েট হবে। এই 500 থেকে 800 সিসি পর্যন্ত, 800 সিসি পর্যন্ত হলো পেইন সেন্সেশন ক্রিয়েট হবে। যখন 800 সিসি পর্যন্ত আমরা হলো মিকচুরেশনটা কন্ট্রোল করে রাখতে পারবো। মিকচুরেশনটা হলো 800 সিসি পর্যন্ত কি করব আমরা কন্ট্রোল করে রাখতে পারবো, কিন্তু 800 সিসির উপরে যদি চলে যায় তখন মিকচুরেশন আমাদের আউট অফ কন্ট্রোলে চলে যাবে। আউট অফ কন্ট্রোলে চলে যাবে মানে কি, তুমি মনে করবা যে আমি প্রস্রাব চেপে রাখতেছি, আমার প্রস্রাব বেরোচ্ছে না, কিন্তু ওই ইউরিথেরা আর সেটা শুনবে না। ইউরিথেরার ভিতর দিয়ে কিন্তু তোমার অজান্তেই ইউরিনের ড্রপ বের হয়ে আছে, ড্রিবলিং অফ ইউরিন হবে, ইউরিন হয়ে তোমার কাপড় চোপড় ভিজে যাবে। আর এই যে কন্ডিশন, এটা হলো ইউজুয়ালি ছেলেদের জন্য প্রযোজ্য। মেয়েদের এর চাইতে রিলেটিভলি কম কন্টেনেই ওভারফ্লো ড্রিবলিং শুরু হয়ে যায়। কথা কি বুঝছো? জি স্যার। যে 120 থেকে 300 পর্যন্ত রেঞ্জ বলবো, 220 বলবো হচ্ছে যে এভারেজ, এবং 220-এ হলো আমাদের মিক্সচুরেশন রিফ্লেক্স তৈরি হবে, মানে আমাদের ডিজায়ার ফর মিক্সচুরেশন, যে মিক্সচুরেশন রিফ্লেক্স হয়ে আমরা মিক্সচুরেট করতে চাবো, বুঝছো, মন চাবে। কিন্তু আমরা এইটাকে জমায় রাখতে পারবো 500 পর্যন্ত। 500 পর্যন্ত তেমন কোনো পেইন হবে না। 500 থেকে 800 পর্যন্ত যদি হয় বা 500-র উপরে যদি হয় তাহলে হচ্ছে পেইন সেন্সেশন ডেভেলপ করবে, বুঝছো। আর 800-র উপরে গেলে আমাদের বিয়ন্ড ইনভলান্টারি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন হচ্ছে ওভারফ্লো ড্রিবলিং হবে, আমাদের অজান্তেই ওভারফ্লো ড্রিবলিং হবে। এখন আসো যে এর কি কি পার্ট আছে, তাহলে ফুল ব্লাডারটা আমরা তৈরি করলাম, যে ফুল ব্লাডার, এই ফুল ব্লাডারের প্রেজেন্টিং পার্ট কি আছে। তা প্রেজেন্টিং পার্ট হচ্ছে ব্লাডারের এই এরিয়াটাকে, ব্লাডারের এই এরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাপেক্স। এইটা হচ্ছে অ্যাপেক্স। আর এর পিছনে এই এরিয়াটাকে বলা হচ্ছে হলো বেজ বা পোস্টেরিয়র সারফেস, বেজ বা পোস্টেরিয়র সারফেস। এরপরে এই উপর দিকে যেটা রয়েছে, এই উপর দিকের এইটাকে বলতেছি আমরা হচ্ছে সুপিরিয়র সারফেস। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটাকে বলতেছি হলো আমরা ইনফ্রাল্যাটারাল সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস অর অ্যান্ট্রোল্যাটারাল সারফেস বা অ্যান্ট্রো ইনফেরিয়র সারফেস, বুঝছো। ইউজুয়ালি বইতে লেখা থাকে ইনফেরোল্যাটারাল সারফেস, তবে অনেক বইতে এটাকে অ্যান্টেরিয়র সারফেসও বলতেছে, অনেক বইতে অ্যান্ট্রো ইনফেরিয়র সারফেসও বলতেছে। তাহলে আমরা দেখলাম যে একটা অ্যাপেক্স আছে, এই বেজ আছে, বেজ বা এর পিছন দিকে বেজ বা পোস্টেরিয়র সারফেস, এটা সুপিরিয়র সারফেস। আর এই ইনফেরিয়র দিকে থাকতেছে এ পাশে একটা লেফট রাইট ইনফেরোল্যাটারাল সারফেস, ঠিক একইভাবে ওই পাশে আর একটা থাকতেছে হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস, ইনফ্রাল্যাটারাল সারফেস। আর এই এরিয়াটাকে, এই মোস্ট ফিক্স এই ইনফেরিয়র এই এরিয়াটাকে বলা হয় হচ্ছে যে নেক অফ দ্য ব্লাডার, নেক অফ দ্য
ব্লাডার। ইন Bladder. কেস অফ মেলের ক্ষেত্রে যেটা আমাদের ওই প্রোস্টেটের সঙ্গে এসে মিলে যাচ্ছে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে যেটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম পর্যন্ত এসে, মানে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম তাকি নেই এখানে, এইখানে এই বরাবর হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এর উপরের এই পার্টটাকে বলা হচ্ছে হলো আমাদের নেক অফ দা ব্লাডার। তাহলে এছাড়া আছে কি, যে 4টে বর্ডার আছে। তাহলে আমরা দেখলাম যে 3টে সারফেস বা টোটাল 4টে সারফেস, যে এই সুপিরিয়র সারফেস, ইনফ্রাল্যাটারাল দুটো সারফেস, আর পোস্টিরিয়র সারফেস বেস। আর বর্ডার আছে হচ্ছে 4টে বর্ডার। 4টে বর্ডার কি, এই সুপিরিয়র সারফেসের, এই সুপিরিয়র যে সারফেস, এই সুপিরিয়র সারফেসের এই পিছনের এই বর্ডারটাকে বলে পোস্টিরিয়র বর্ডার। যে পোস্টিরিয়র বর্ডার মানে এই রাইট অ্যান্ড লেফট যে ইউরেটার, এইখানে এসে ইউরেটার, এই যে এইটা হলো ইউরেটার, এই রাইট অ্যান্ড লেফট ইউরেটার এসে যে সঙ্গে জয়েন করছে, এই জয়েন করা দুই থেকে যে যদি আমরা একটা প্লেন ধরি, তাহলে সেইটা হচ্ছে একটা বর্ডার। এই ইউরেটার থেকে এই ইউরেটার পর্যন্ত এটা হলো পোস্টেরিয়র বর্ডার। এছাড়া এইদিকে আসতেছে হলো আমাদের এইদিকে এই অ্যাপেক্স থেকে এই বরাবর আসতেছে হচ্ছে একটা ল্যাটারাল বর্ডার, বুঝছো? এটা রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল বর্ডার, এটা রাইট ল্যাটারাল বর্ডার। অ্যাপেক্স আর বেস কি কানেক্ট করছে যেটা স্যার? সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। জি স্যার। কথা বোঝো নাই? যে জি স্যার। এই যে সুপিরিয়র সারফেস, এই সুপিরিয়র সারফেসের চারপাশে থাকছে, পিছন দিকে থাকছে হলো পোস্টেরিয়র বর্ডার, আর ওয়ান ইজ সাইডে এই পোস্টেরিয়র বর্ডার থেকে শুরু হয়ে অ্যাপেক্স পর্যন্ত, এ পাশ দিয়ে পোস্টেরিয়র বর্ডার থেকে অ্যাপেক্স পর্যন্ত, এইটাই হলো আমাদের টু ল্যাটারাল বর্ডার। আর একটা হচ্ছে থাকতেছে এই অ্যাপেক্স থেকে নেক পর্যন্ত, যেটা বরাবর আমাদের রাইট অ্যান্ড লেফট ইনফ্রাল্যাটারাল বর্ডার যে বরাবর এসে মিশে যাচ্ছে, সেই বরাবরটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে আমরা টোটাল পেলাম হচ্ছে অ্যাপেক্স, বেস, 3 বর্ডার, 4 বর্ডার এন্ড 4 সারফেস, মানে 3 সারফেস এন্ড 4 বর্ডার। যদি আমরা বেস কেও একটা সারফেস ধরি, তাহলে আমাদের টোটাল সারফেস দাঁড়াবে 4টা। তাহলে অ্যাপেক্স সম্বন্ধে আমাদের জানতে হবে যে অ্যাপেক্স কি। অ্যাপেক্স হচ্ছে এই কনিক্যাল এরিয়া, যে কনিক্যাল এরিয়াটা সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডার বরাবর থাকে, এবং এইখানে আমরা যেটা মানে রিসেন্ট স্টেজে এইখানে একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকবে। এই লিগামেন্টের অ্যাটাচমেন্ট মানে অ্যাপেক্স ইজ মার্কড বাই এ লিগামেন্ট হুইচ ইজ কল্ড দ্য মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। মেডিয়ান, কিন্তু কথাটা মনে রাখতে হবে যে মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। এছাড়াও এর দুই পাশে আরো দুটো লিগামেন্ট থাকে, যেটাকে বলা হয় মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তাহলে এই মাঝখানের একেবারে মিড লাইন বরাবর থাকে, এই জন্য এটাকে বলা হয় মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। আর এর ওয়ান ইজ সাইডে আবার দুটো লিগামেন্ট আমরা পাবো, যে লিগামেন্ট দুটোকে বলা হয় মেডিয়াল আম্বিলিকাল, রাইট মেডিয়াল এন্ড লেফট মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট বলা হবে। তাই এই মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্টটা কি, এটা আমাদের জানতে হবে। যে মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালান্টয়েস বা ইউরেকাস, যে ইউরেকাসের রেমনেন্ট, হ্যাঁ ইউরেকাসের রেমনেন্ট, মানে ফাইব্রোসিস হয়ে যে রেমনেন্টটা তৈরি হয়, সেই রেমনেন্টটাকে বলা হয় হচ্ছে মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট তাহলে কি হবে, এই অ্যাপেক্স অফ দা ইউরিনারি ব্লাডার থেকে শুরু করে, তাহলে আম্বলিকাস, এইখান থেকে শুরু করে একেবারে কোন পর্যন্ত পৌঁছায় যাবে, আম্বলিকাস পর্যন্ত পৌঁছায় যাবে হচ্ছে মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। এবার হচ্ছে পোস্টেরিয়র সারফেস অর বেস অর পোস্টেরিয়র সারফেস, দ্য বেস অফ দ্য পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেস, তাহলে আমরা দেখতে পোস্টেরিয়র সারফেস ডিরেক্টেড কি পোস্টেরিয়রলি এন্ড ডাউনওয়ার্ডস ডিরেক্টেড থাকতেছে। এই পোস্টেরিয়র সারফেসে 3টে অ্যাঙ্গেল আছে, এতে এই সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল, এই একটা সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল, এই আর একটা সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল। এই যে এই বরাবর, এই যে আমরা যে বরাবর ইউরেটার দেখতে পাচ্ছি, এইটাকে সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল। আর এই সুপ্রোল্যাটারাল যে অ্যাঙ্গেল,
এই সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল বরাবর সুপ্রোল্যাটারাল যে অ্যাঙ্গেল, এই সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল বরাবর কি আছে, ওপেন করতেছে টু ইউরেটার। ইউরেটার। ইউরেটার, দুটো ইউরেটার এসে এখানে ওপেন করবে। যেরকম এইখানে একটা ইউরেটার এসে ওপেন করছে, এই পাশে যদি আমরা আবার একটা ইউরেটার দিই, তাহলে এই পাশে এই যে আরেকটা ইউরেটার, এই যে আরেকটা ইউরেটার এসে এই পাশে ওপেন করতেছে। এই হলো কোন বরাবর ওপেন করতেছে, যে সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল। আর একটা থাকতেছে ইনফেরিয়র অ্যাঙ্গেল, এইখানে থাকতেছে একেবারে নিচের দিকে থাকতেছে, এই নেকের একেবারে নিচের দিকে থাকতেছে ইনফেরিয়র অ্যাঙ্গেল। এই নেক, এই ইনফেরিয়র অ্যাঙ্গেল বরাবর হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এইটা তোমার ওপেন করে। তাহলে এই হলো আমরা জানলাম যে এটা আমাদের পোস্টিরিয়র সারফেস। এই পোস্টিরিয়র সারফেসটা তিনটে অ্যাঙ্গেলে কি কি স্ট্রাকচার ওপেন হয়। এবার জানতে হবে যে পোস্টিরিয়র সারফেসের রিলেশন, তা পোস্টিরিয়র সারফেস, এই পোস্টিরিয়র সারফেসের আমরা বলেছি যে ব্লাডারের পিছন দিকে থাকে হচ্ছে রেকটাম, তাই না? জি স্যার। ব্লাডারের পিছন দিকে থাকতেছে হলো আমাদের কি রেকটাম, ইন কেস অফ মেল। এই ইন কেস অফ মেল রেকটাম আর অ্যানাল ক্যানাল এর মাঝখানে, এই রেকটাম আর ব্লাডার এর মাঝখানে হচ্ছে এই পেরিটোনিয়াল যে ফোল্ড, এই পেরিটোনিয়াল যে রিফ্লেকশন, সেটা হচ্ছে সুপিরিয়র সারফেসটাকে কাভার করে পোস্টিরিয়র সারফেসের আপার পার্ট পর্যন্ত চলে আসে, বা বেজের আপার পার্ট পর্যন্ত চলে আসে। এরপরে এটা রিফ্লেক্টেড হয়ে রেকটামের উপর চলে যায়। তার মানে এইখানে একটা পাউচ তৈরি হয়, যেটাকে বলা হয় রেক্টোভেসিক্যাল পাউচ। তার মানে হ্যাঁ, ডিনোভিলিয়ার্স না কি বলেছে? না ডিনোভিলিয়ার্স না, সেটা হচ্ছে ফাইবারাস টিস্যু যেটা থাকে সেইটাকে বলা হয় ডিনোভিলিয়ার্স। বুঝছে? এটা হলো রেক্টোভেসিক্যাল পাউচ, মানে একটা ক্যাভিটি এরকম। এই দিক থেকে এই দিক থেকে হচ্ছে তোমার কি বলে পেরিটোনিয়াম এই দিক থেকে এরকম এসে অ্যাপেক্স এর এইখান থেকে কাভার করে এইখান দিয়ে নিচের দিকে নেমে এসে তারপরে আমাদের রেকটামের উপর চলে যাবে। তা রেকটামের উপর চলে গেলে এখানে যে গ্যাপ, এখানে একটা ক্যাভিটি তৈরি হলো না, পেরিটোনিয়াল ক্যাভিটি দ্বারা একটা অ্যাক্সেসরি ডিপ্রেশন তৈরি হলো। সেই ডিপ্রেশন যে বা গাটার তৈরি হলে সেইটাকে বলা হয় রেক্টোভেসিক্যাল পাউচ। আর রেক্টোভেসিক্যাল পাউচে কি থাকবে? রেক্টোভেসিক্যাল কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন অর কি সিগময়েড কোলন, মানে কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন থাকবে এবং সিগময়েড কোলনও থাকবে এই বরাবর উপরের পাটে। তাহলে আপার পাটে হচ্ছে সিগময়েড কোলন, রেক্টোভেসিক্যাল পাউচ থাকবে, সিগময়েড কোলন এবং হচ্ছে কি বলে কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন থাকবে। আর লোয়ার পার্টে ওয়ান ইজ সাইডে আমরা কি দেখতে পাচ্ছি? একে ল্যাটারাল টু মিডিয়াল যদি বলি, ল্যাটারালি হচ্ছে আমাদের সেমিনাল ভ্যাসিকলস, আর মিডিয়ালি থাকতেছে হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে মিডিয়ালি এই যে ভাস ডিফারেন্স, ইউজুয়ালি অ্যাম্পুলা অফ দা ভাস ডিফারেন্সের অ্যাম্পুলা ভাস ডিফারেন্স পাবো। এই যে এই ডাইলেটেড পার্ট, এটাকে বলে অ্যাম্পুলা ভাস ডিফারেন্স, আর এইটা হচ্ছে সেমিনাল ভ্যাসিকল ওয়ান ইজ সাইডে পাবো। আর মাঝখানে মিড লাইন বরাবর কিন্তু আমরা ওই স্ট্রাকচার সরাসরি রেক্টোভেসিকুলার ফাসা অফ ডিনোভিলিয়ার্স নামে একটা কানেকটিভ টিস্যু ফাসা দিয়ে এই রেকটাম আর ইউরিনারি ব্লাডারকে সেপারেট করা থাকবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার লাস্ট কথাটা একটু আরেকবার বলা যাবে? লাস্ট কথাটা মানে কি, দুই পাশে আমরা দেখলাম যে এর আপার পার্ট পর্যন্ত হচ্ছে রেক্টোভেসিকুলার পাউচ তৈরি আসে, আর ওয়ান ইজ সাইডে থাকতেছে হচ্ছে সেমিনাল ভেসিকলস এবং ভাস ডিফারেন্স। আর এই মাঝখানের এরিয়াটা তো গ্যাপ, এই এরিয়াটা এই থেকে রেকটাম থেকে সেপারেট করা থাকে একটা ফাসাল কন্ডেনসেশন অফ পেলভিক ফাসার একটা কন্ডেনসেশন দিয়ে এই দুটোকে সেপারেট করা থাকে। যে ফাসাটাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সেইটাকে বলা হয়েছে রেক্টোভেসিকুলার ফাসা অফ ডিনোভিলিয়ার্স। কথা বুঝছো? পেলভিক ফাসা মানে কি? পেলভিক ফাসা এই যে নন স্পেসিফিক কথা, কিন্তু আমরা এই যে এইখানে দেখতেছি হচ্ছে পেরিটোনিয়াম। দেখছো এই যে এইখানে যে লাইট কালারের দেখা যাচ্ছে, যেটাকে আমি সিলেক্ট করলাম, এই বরাবর হচ্ছে পেরিটোনিয়াম আছে। এই যে পেরিটোনিয়াম, এরা এই যে
সুপিরিয়র সারফেসে পুরোটাই পেরিটোনিয়াম দেখাই নেই, তো এই পেরিটোনিয়ামটা এই দিক থেকে এইখান থেকে নেমে চলে আসার কথা এই পর্যন্ত। এই যে এরা যেরকম একটা সুপিরিয়র সারফেসের অ্যান্টিরিয়র পার্টটাই শুধুমাত্র পেরিটোনিয়াম দেখাইছে, ওইরকম না, আরো পিছন দিকে চলে আসবে এই পেরিটোনিয়ামটা। পেরিটোনিয়াম দিয়ে এখানে একটা ওই যে পাউচ তৈরি করতেছে, আর এর নিচেই দেখো যে স্ট্রাকচার গুলো বা যে অর্গান গুলো থাকতেছে, যেমন ইন কেস অফ ফিমেল যদি আমি ধরি, তাহলে ফিমেলে দেখো এইটা হলো পেরিটোনিয়াম, এই যে পেরিটোনিয়ামের ফোল্ডিং চলে গেল, আর এই নিচের অংশ একটা আর একটা অর্গানকে কিন্তু কানেক্টেড করে রাখে কিছু কানেকটিভ টিস্যু দিয়ে, লুজ কানেকটিভ টিস্যু দিয়ে। এখানে কিন্তু পেরিটোনিয়াম বা কোনো ক্যাভিটি নাই, এই ফাঁকা ফাঁকা যে জায়গা দেখতেছি আমরা, এই ফাঁকা জায়গাটা ইনফ্যাক্ট ফাঁকা না, একটার সঙ্গে আর একটা স্ট্রাকচার আরো ক্লোজলি থাকে, এবং তার মাঝখানে যে সামান্য গ্যাপ থাকে সেই গ্যাপে থাকে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। এই লুজ কানেকটিভ টিস্যু যেগুলো, সেটাকেই বলা হচ্ছে পেলভিক ফাসা। এই লুজ কানেকটিভ টিস্যুকে অ্যাজ এ হোল বলা হয় পেলভিক ফাসা। এই যে পেলভিক ফাসা, এই পেলভিক ফাসা কোনো কোনো জায়গায় আবার কনডেন্সড হয়ে যায়, কনডেন্সড হয়ে বিভিন্ন লিগামেন্ট তৈরি করে, তারপরে যে রেক্টোভেসিকুলার ফাসা অফ ডিনন ভিলিয়াস তৈরি করলো, এরকম কনডেনসেশন হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতেছে। এবার আসো যে নেক, তাহলে নেক হচ্ছে মোস্ট ফিক্সড পার্ট অফ দা ব্লাডার। এই ব্লাডারের একেবারে যে কি বলে প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে যে পার্টটা রয়েছে, এই প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে এই কনস্ট্রিক্টেড যে পার্টটা মোস্ট ফিক্সড পার্ট, এই ফিক্সড পার্টটাকে বলা হচ্ছে তোমার নেক। তাহলে ইন কেস অফ মেল এই নেকটা হচ্ছে প্রোস্টেটের উপর, আপার সারফেস অফ দ্য প্রোস্টেটে থাকতেছে। ইন কেস অফ ফিমেল এইটা থাকতেছে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম বরাবর। ইউরোজেনিটাল ডায়াফ্রাম এই বরাবর থাকে। ইউরোজেনিটাল ডায়াফ্রাম এটা তৈরি করিনি, দেখি ফিমেলে কি হয়। তা এই যে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার যেটাকে দেখানো হচ্ছে, যেটাকে আমরা হাইলাইট করলাম আমি, এটা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এই এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার বরাবরই আমাদের থাকে হচ্ছে যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই বরাবর। মানে ইউরোজেনিটাল ডায়াফ্রামের একটা পার্টই হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, বুঝছো? এই বরাবরই থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, না এই যে এক্সটার্নাল স্ফিংটার যেটা বললাম, এই এক্সটার্নাল স্ফিংটারটা তৈরি হয় হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রামের মাসেল দিয়ে। ইউরোজেনিটাল ডায়াফ্রামে কি কি মাসেল ছিল তাকে মনে আছে তোমাদের? লিভেটর এন্ড কক্সিজিয়াস পিউবোকক্সিজিয়াস। হলো না, একটু নেই, আবার বলো। স্যার লিভেটর এন্ড কক্সিজিয়াস পিউবোকক্সিজিয়াস পিউবোরেক্টালিস, এইগুলোতে তৈরি হয় হচ্ছে আমাদের এইটে তৈরি হয়। এই যে মাসেলটা দেখতে পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে মাসেল? এই যে ইসের ফাঁকা ফাঁকা দিয়ে যে মাসেলটা দেখা যাচ্ছে, এই মাসেলটা তৈরি হয় হচ্ছে তোমরা যেটা বললে ওইটা দিয়ে, ওটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। আর একটা মেয়ে বললো যে ওই যে স্ফিংটার ইউরেথ্রি মাসেল আর ডিপ ট্রান্সভার্সাস পেরিনি, এই দুটো মাসেল দিয়ে, স্ফিংটার ইউরেথ্রি আর ডিপ ট্রান্সভার্স পেরিনি, এই দুটো মাসেল দিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর স্ফিংটার ইউরেথ্রি, তার নামই হচ্ছে কি, নাম আছে হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি, তার মানে ইউরেথ্রার স্ফিংটার তৈরি করে। তার মানে ওর একটা মেডিয়াল যে পার্ট আছে, সেই মেডিয়াল পার্টটাই হচ্ছে ইউরেথ্রার এক্সটার্নাল স্ফিংটার, আই মিন ভলান্টারি স্ফিংটারটা তৈরি করে রাখেই হচ্ছে আমাদের ওই স্ফিংটার ইউরেথ্রি মাসেলটা। তা দিস ইজ এ পার্ট অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এবার আসো সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেসে কি থাকবে? সুপিরিয়র সারফেসটা হচ্ছে এ ট্রায়াঙ্গুলার সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেসের সামনের দিকে থাকছে যে অ্যাপেক্স থেকে এই যে পর্যন্ত সুপ্রোল্যাটারাল অ্যাঙ্গেল অফ দা পোস্টেরিয়র সারফেস আমরা বলেছিলাম, এই পর্যন্ত থাকতেছে হলো আমাদের কি, যে ল্যাটারাল বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, ও পাশে লেফট ল্যাটারাল বর্ডার, আর এইদিকে থাকতেছে হচ্ছে
পোস্টিরিয়র বর্ডার, এর উপরে যে পার্টটা, এই পার্টটাকেই আমরা বলতেছি হচ্ছে কি সুপিরিয়র সারফেস। এই সুপিরিয়র সারফেস মেল এন্ড ফিমেলের ক্ষেত্রে সুপিরিয়র সারফেস, এই সুপিরিয়র সারফেস হচ্ছে কাভার্ড বাই পেরিটোনিয়াম, তাই না? এই পেরিটোনিয়াম কাভার দেওয়া থাকে। আর পিছন দিকে তো বুঝতেই পারছো, ইন কেস অফ মেল তৈরি হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউস, আর ইন কেস অফ ফিমেল তৈরি হচ্ছে ইউটারো ভেসিক্যাল বা ভেসিকো ইউটারিক পাউস তৈরি হচ্ছে। আর এই পাউসের কন্টেন্ট হিসাবে থাকে এগেইন কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন এন্ড সিগময়েড সিগময়েড ক্লোন থাকে। বুঝছো? এবার হচ্ছে যে ইনফেরোল্যাটারাল যে সারফেস, ইনফেরোল্যাটারাল সারফেস, তাহলে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে শুরু করে এই বরাবর যে এই যে সারফেসটা, এই সারফেসটা থেকে বলা হচ্ছে ইনফেরোল্যাটারাল সারফেস। এই ইনফেরোল্যাটারাল সারফেস কি করতেছে, যে ডিরেক্টেড মানে স্লোপস, ডিরেক্টেড না বলে স্লোপ বলি, যে স্লোপস ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড মেডিয়ালি, এই ডাউনওয়ার্ডস এই দিক থেকে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড মেডিয়ালি স্লোপ করতেছে, ও পাশ দিয়ে আর একটা ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড মেডিয়ালি স্লোপ করতেছে। স্লোপ করে এই দুজন অ্যান্টেরিয়র বর্ডার বরাবর ফিউজড হয়ে যাচ্ছে। অ্যান্টেরিয়র বর্ডার তাহলে কোন জায়গা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে, যে অ্যাপেক্স অফ দ্য ইউরিনারি ব্লাডার থেকে এগেইন এই নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, হ্যাঁ নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার পর্যন্ত এক্সটেন্ড করতেছে। এক্সটেন্ড করে এই যে ইনফ্রোল্যাটারাল সারফেস দুটোকে ফিউজ করে দিচ্ছে। ওয়ান ইজ সাইডে থাকতেছে ইনফ্রোল্যাটারাল সারফেস। এই ইনফ্রোল্যাটারাল সারফেসের রিলেশন যদি আমরা বলি, তার রিলেশনের সামনের দিকে কি থাকতেছে, এই পিউবিক সিম্ফাইসিস, এই যে দেখতে পাচ্ছ পিউবিক সিম্ফাইসিস। আর পিউবিক সিম্ফাইসিসের জাস্ট পিছনে কি থাকতেছে, রেট্রোপিউবিক স্পেস অফ রেডিয়াস। এই পিউবিক সিম্ফাইসিস, তার পিছনে থাকতেছে রেট্রোপিউবিক স্পেস অফ রেডিয়াস। আর যদি পোস্টেরিয়র পার্টে যদি দেখি, তাহলে ওই দিকে দেখো এই দুইটা স্ট্রাকচার থাকতেছে। কোনটা এই মাসেল দুটো, এই মাসেলটা কোন মাসেল, এটা এই ল্যাবরেটরি মাসেল, না ল্যাবরেটরি মাসেল। আর এইটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস, না এটা তো অবটুরেটর ইন্টারনাস দেখায়নি, তো কক্সিজিয়াস দেখাইছে। যাই হোক, এই ল্যাবরেটরি আর অবটুরেটর ইন্টারনাস হচ্ছে এই যে অবটুরেটর মেমব্রেন, এটা অবটুরেটর মেমব্রেন। এই অবটুরেটর মেমব্রেনের আরো মিডিয়ালে থাকবে হচ্ছে অবটুরেটর ইন্টারনাস। তাহলে আমাদের ওয়ান ইজ সাইডে আমরা পাচ্ছি কি, এই ল্যাবরেটরি অ্যানিমাসেল এবং অবটুরেটর ইন্টারনাস মাসেল। নিচের দিকে থাকবে ল্যাবরেটরি অ্যানি, আর উপর দিকে থাকবে অবটুরেটর ইন্টারনাস মাসেল। আর সামনের দিকে থাকবে হচ্ছে কি, pubic পিউবিক symphysis সিম্ফাইসিস আর রেট্রোপিউবিক স্পেস retropubic space of রেডজিয়াস। এই রিলেশন পাবো। এখন রেট্রোপিউবিক স্পেস অফ রেডজিয়াস, এটা কাকে বলে, যে রেট্রোপিউবিক স্পেস। তাহলে আমরা দেখলাম যে ব্লাডার এন্টেরিয়র দিকে থাকতেছে হচ্ছে কি সিম্ফাইসিস পিউবিস এন্ড বডি অফ দ্য পিউবিস এন্ড পোস্টেরিয়র সারফেস অফ দ্য রেক্টাস শীথ, এই লোয়ার পার্ট অফ দ্য রেক্টাস শীথ, এর অ্যান্টেরিয়র দিকে এটা থাকতেছে। পোস্টেরিয়র দিকে থাকতেছে যে পোস্টোল্যাটারাল মানে ইনফেরোল্যাটারাল সারফেস অফ দ্য কি ইউরিনারি ব্লাডার, তাই না? হ্যাঁ, ইনফেরোল্যাটারাল সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। সুপেরিয়রলি কি থাকে, সুপেরিয়রলিও থাকতেছে হচ্ছে আমাদের এইখান দিয়ে, এই জায়গা দিয়ে তো দেখাইছি যে আমরা কি বলে পেরিটোনিয়াম এর মধ্যে রিফ্লেক্ট হয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত চলে গেছে। এই রিফ্লেক্ট হয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত চলে গেছে, এবং এটা হচ্ছে কোন পর্যন্ত, যে এই রিফ্লেকশনটা থাকবে হচ্ছে আম্বিলিকাস পর্যন্ত। কারণ কি, ওই যে আমাদের মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, ওই মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টের কারণে ও পুরোপুরি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে ফিউজ হইতে পারবে না। আর নিচের দিকে কি আছে, নিচের দিকে হচ্ছে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। তাহলে আমরা দেখলাম যে সামনের দিকে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস এন্ড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কিছুটা পার্ট, পিছন দিকে থাকতেছে হচ্ছে ইনফ্রোল্যাটারাল সারফেস অফ দা ইউরিনারি ব্লাডার, উপর দিকে থাকতেছে হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড আপ টু দা ওই আম্বিলিকাস,
আর নিচের দিকে এইখানে একটা লিগামেন্ট থাকবে যেটাকে বলা হয় পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, বা ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল পিউবোভেসিক্যাল লিগামেন্ট। এই একটা স্পেস, যে স্পেসটাকে বলা হয় রেট্রো পিউবিক স্পেস অফ রেডিয়াস। স্যার উপরের দিকে একটু কি বললেন আরেকবার একটু বলুন। রেট্রোপিউবিক Peritoneal স্পেস অফ, fold, হ্যাঁ উপর দিকে হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড থাকবে, peritoneal fold, মানে পেরিটোনিয়াল যে রিফ্লেকশন, এরকম রিফ্লেকশন হয়ে যাবে না, এটা পেরিটোনিয়াল ফোল্ড আরেকটু পরে আমরা পড়বো, তখন বুঝতে পারবো আরো যে এইখানে পেরিটোনিয়াল ফোল্ড রিফ্লেক্টেড হয়ে চলে যাবে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, কিন্তু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মিড লাইন বরাবর একেবারে মিলতে পারবে না, কারণ এইখানে থাকবে হচ্ছে কি একেবারে মিড লাইন বরাবর মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট থাকবে, বুঝছো? আর ওয়ান সাইডে আবার থাকবে হচ্ছে মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এই জন্য পুরোপুরি হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে এখানে এটা মিলতে পারতেছে না আপ টু আম্বিলিকাস। এই যে স্পেস, এই স্পেসটা হচ্ছে আমাদের রেট্রোপিউবিক স্পেস অফ রেডিয়াস, ইউজুয়ালি ফাইব্রোফ্যাটি কানেকটিভ টিস্যু, ফাইব্রোফ্যাটি কানেকটিভ টিস্যু এখানে থাকে। তবে এইখান দিয়ে আমরা হচ্ছে ইম্পর্টেন্স হলো কি, এইখান দিয়ে আমরা অনেক সময় ওই প্রোস্টেটের অপারেশন বা রেট্রোপিউবিক অ্যাপ্রোচ, রেট্রোপিউবিক খালি অ্যাপ্রোচ করা যায় প্রোস্টেট আর ব্লাডারের, সুপ্রাপিউবিক অ্যাপ্রোচও করা যায়, আবার রেট্রোপিউবিক অ্যাপ্রোচও করা যায়। এই ইনফেরিয়র দিক থেকে আমরা কেটে রেট্রোপিউবিক অ্যাপ্রোচ করতে পারি কি প্রোস্টেট এবং ইউরিনারি ব্লাডারের অপারেশনের জন্য। এইটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এই সবার কি বলে ব্লাডার, আমাদের টাইম শেষ হয়ে যাবে, টাইম শেষ হলে তোমরা আবার জয়েন করো একটু, মানে 5 মিনিট পরে আমি তোমাদের লিঙ্কটা দেব, আমার একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে আবার। তাহলে এই লিংকে ঢুকলে হবে না স্যার আবার? হ্যাঁ এই লিংকে ঢুকো তোমরা, মানে একটু দেরি করে ঢুকবো? 5 মিনিট এটা ইম্পর্টেন্সটা আরেকবার একটু বলেন। 5 মিনিটও লাগবে না, এটা মনে হয় 3 মিনিটই হয়ে যাবে। তুমি কি বলতেছো? ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আরেকবার একটু বলেন। তোমরা দেবে রেট্রোপিউবিক অ্যাপ্রোচ অফ প্রোস্টেট অ্যান্ড ইউরিনারি ব্লাডার অপারেশন। কথা বুঝছো? জি স্যার। যে এই রেট্রোপিউবিক অ্যাপ্রোচ বলে একটা অ্যাপ্রোচ আছে। আপাতত আমরা তো সার্জারি তো জানি না, সার্জারি সম্বন্ধে তোমাদের সার্জারি টিচাররা শেখায় দেবে সেই সময় যে রেট্রোপিউবিক। আমরা সুপ্রাপিউবিক অ্যাপ্রোচ করতে পারি, যেরকম এইখানটা ছিদ্র করে পেট কেটে এই ইউরিনারি ব্লাডার কেটে তারপরে প্রোস্টেটকে আমরা অপারেশন করতে পারি, এভাবে অ্যাপ্রোচ করতে পারি। আবার এই পিউবিসের পিছন দিয়ে এই নিচের দিক থেকে এই পিউবিসের ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই সাবপিউবিক অ্যাঙ্গেল দিয়েও আমরা কি বলে প্রোস্টেট আবার ইউরিনারি ব্লাডারকে অ্যাপ্রোচ করতে পারি, সেটাকে বলে রেট্রোপিউবিক অ্যাপ্রোচ। দ্য সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন অফ ইউরিন। তাহলে ব্লাড সেট নিডল যদি সুপ্রাপিউবিক এরিয়ায় ঢুকায় দেওয়া যায়, এই সুপ্রাপিউবিক যে রিজন, এই সুপ্রাপিউবিক রিজনে, তখন আমাদের কি ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে যাবে, ব্লাডারটা ডিস্টেন্ডেড হবে। আর এইখানে যে পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়ামটাকে নিয়ে ব্লাডারটা আস্তে আস্তে উপর দিকে উঠে চলে আসবে। দেখো তখন দেখা গেল যে এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, মানে উপর দিকে এই লেভেল পর্যন্ত উঠে চলে আসলো। তখন আমরা কি করতে পারবো যে এর সঙ্গে সঙ্গে তো পেরিটোনিয়ামটা উপর দিকে চলে আসবে, তখন এই এরিয়ায় জাস্ট পিউবিক সিম্পাইসিসের উপরে এই এরিয়ায় যদি আমরা ছিদ্র করে দিই একটা নিডল দিয়ে, ব্লাড সেট নিডল, আর তার সঙ্গে স্যালাইন সেট লাগায় যদি এই এরিয়াকে ছিদ্র করে দিই, তাহলে কিন্তু আমাদের ইউরিন বের হয়ে আসবে ওইখান দিয়ে, ইউরিন রিটেনশন হইলে। এতে লাভ হবে কি, যে ইউরিনটা বের হয়ে আসবে, কিন্তু যেহেতু ডিস্টেন্ডেড অবস্থায় আছে, এই ডিস্টেন্ডেড অবস্থায় থাকার কারণে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে পেরিটোনিয়ামও তো ওর সঙ্গে পিল আপ হয়ে উপর দিকে উঠে চলে গেছে, এই কারণে পেরিটোনিয়াল ক্যাভিটিটা কিন্তু ওপেন হবে না, মানে পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে নিডল যাবে না, সরাসরি ইউরিনারি ব্লাডারের ভিতর ঢুকে যায়। এইভাবেই কিন্তু যখন অপারেশনে যে ঠিক একই রকম তোমরা কি লাল দাগটা, হলুদ যে দাগটা, এটা কি দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে একটা বক্স। বক্সটা কেন আসলো?
চলে গেছে স্যার, এখন আবার চলে এসেছে। আবার আসলো স্যার। বক্সটা কেন আসলো, যাই হোক থাক, ওটা তো আরো সুবিধা স্যার হচ্ছে না ডিস্টার্ব আমাদের। করছে না সেভাবে, জি স্যার ডিস্টার্ব করছে না। 300 সিসি মতন অবশ্যই দিয়ে নর্মাল স্যালাইন ব্লাডারের ভিতর ঢুকায় দিয়ে ব্লাডারকে ডিস্টেন্ডেড করলেই সে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে চলে আসে। তখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে রিসেকশন মানে কেটে তারপরে আমরা ইনসিশন দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এই ব্লাডারের ভিতর ঢুকতে পারি। ব্লাডারে ঢুকে ব্লাডারের কোনো অপারেশন অথবা ব্লাডারের নিচে প্রোস্টেটের অপারেশন করা সম্ভব হয়, যেটাকে বলা। তাহলে সাপোর্টস অফ দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারটাই যে এই এরিয়ায় এই এরিয়ায় আমরা দেখতেছি ইউরিনারি ব্লাডার, যে এরিয়ায় ইউরিনারি ব্লাডারটা আছে সেই এরিয়া কিন্তু কোনো বনি সাপোর্ট নেই। একটা জিনিস খেয়াল করো, কিন্তু এইখানে আছে কক্সিস আর এইখানে আছে হচ্ছে আমাদের কি সিম্পাইসিস পিউবিস, সাবপিউবিক অ্যাঙ্গেল এইখানে থাকবে, তাই না? সাবপিউবিক অ্যাঙ্গেল এইখান থেকে এই দিকে চলে গেছে বোন, এইখান দিয়ে এইদিকে এই বরাবর ধরো বোন চলে গেছে আমাদের কি কনজয়েন্ট ইচিওপিউবিক র্যামাই, তাই না? জি স্যার। এই দিক থেকে এরকম চলে গেছে হচ্ছে কনজয়েন্ট ইচিওপিউবিক র্যামাই, এই দিক থেকে এই দিকে চলে গেছে। আর আমরা দেখতে চাইলে সুপিরিয়র র্যামাস অফ দা পিউবিস এই দিকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে এখানের এই এরিয়াটা কিন্তু কোনো বনি সাপোর্ট থাকতেছে না। বনি সাপোর্ট যে থাকতেছে না, তাহলে আমাদের ইউরিনারি ব্লাডারটা কিসের সাপোর্টে ওইখানে থাকবে, তাই না? ইউরিনারি ব্লাডারের যে মেইন সাপোর্ট, দুই ধরনের সাপোর্ট এর থাকবে। একটা হচ্ছে এর তোমার লিগামেন্টের সাপোর্ট, লিগামেন্টের সাপোর্ট থাকবে। আর একটা থাকবে হচ্ছে তোমার কি, একটা হচ্ছে লিগামেন্টের সাপোর্টে থাকবে, আর একটা থাকবে হচ্ছে এই যে প্রোস্টেট, এর ব্লাডারের নেকটা প্রোস্টেটের উপর অথবা ব্লাডারের নেকটা একেবারে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপর কিন্তু ফিক্স করা থাকে, তাই না? এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম ভায়া প্রোস্টেট or ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল ডিরেক্টলি সাপোর্ট দেবে আমাদের কিকে, ইউরিনারি ব্লাডারকে। ইউরিনারি ব্লাডার। তাহলে এখানে মাসকুলার সাপোর্ট পাবে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এইখানে কিন্তু প্রথম দিকে ইউরোজেনিটাল ডায়াফ্রামের কথা অতি অল্প কথায় লেখা আছে, যে নেকটা হচ্ছে প্রোস্টেট এবং ইউরেথেরা এর সঙ্গে ফিক্স করা থাকে বাই দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রামের এই মাসেলগুলো মেইনলি আর একটা স্ট্রাকচারের সঙ্গে ফিউজড হয়, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে কি পেরিনিয়াল বডি, যেটা এইখানে থাকে, এই সেন্টারে থাকে, এই বাল্ব অফ দ্য পেনিস, এই বাল্ব অফ দ্য পেনিস। আর এইখানে থাকবে অ্যানাল ক্যানাল, তাই না? এই রিজনে অ্যানাল ক্যানাল। তো এই অ্যানাল ক্যানাল, এই যে অ্যানাল ক্যানালের ফাঁকা জায়গা, তাহলে এই অ্যানাল ক্যানাল আর এই বাল্ব অফ দ্য পেনিস এর মাঝখানে থাকে হচ্ছে পেরিনিয়াল বডি। তাহলে পেরিনিয়াল বডির সামনের দিকে থাকে আমাদের কি ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর পেরিনিয়াল বডির পিছন দিকে থাকে হচ্ছে এই পেলভিক ডায়াফ্রামের বিভিন্ন মাসেল। এইখানে তো বলা হয়েছিল যে 10টা মাসেল এসে এর সঙ্গে অ্যাটাচমেন্ট ইনসারশন দেয়। এই তাহলে আমাদের অফ দা ইউরিনারি ব্লাডার। এছাড়াও কিছু লিগামেন্টকে সাপোর্ট দেয়। এই লিগামেন্ট গুলো হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট আর একটা হচ্ছে ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট যেগুলো আছে সেই ট্রু লিগামেন্ট গুলো এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডেনসেশন অফ দা ফাসা। তাহলে আমরা ওই যে পেলভিক ফাসার কথা তোমাদের বোঝা আবার কন্ডেনসেশন হয়ে বিভিন্ন লিগামেন্ট তৈরি হয়। সেই লিগামেন্ট গুলোকে যদি একটু কন্ডেন্সড হয় তাহলে সেটার একটা নাম লিগামেন্ট দেওয়া হয়েছে। তো সেই লিগামেন্ট গুলো যেটা তৈরি হয় সেটা হলো ট্রু লিগামেন্ট, পেলভিক ফাসার কন্ডেনসেশন হয়ে। আর যেগুলো হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড আছে, সেই পেরিটোনিয়াল ফোল্ডটাকে বলা হয় হচ্ছে ফলস লিগামেন্ট। তোমরা একটু ধরো। হাসান, ওয়ালাইকুম আসসালাম, কি করো স্যার? ফোটায় কি পানি বেরোনো?
নরমাল ফিল্ডিজে কি এরকম ছিদ্র আছে নাকি? ছিদ্র স্যার কথা অনেক ডিপ ফ্রিজই থাকে। আর পড়াচ্ছেন না স্যার এখন, তো পড়াইতেছেই ফোনে কথা না। বলছেন। ও পানি দিয়ে দেখতে পারো, আমাদেরটা এরকম ছিদ্র নাই তো, আমাদেরটা ছিদ্র হলো ওই ইসের থেকে, মানে ওই উপরেরটার থেকে। তা তুমি অল্প ওই যে এই পাইপ টাইপ দিয়ে একটু পানি দিয়ে দেখতে পারো, ওইটা বুঝছো? ঠিক আছে। তাহলে সাপোর্টের ভিতর আমরা দেখলাম কি যে মেইন সাপোর্ট হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। তা মেইন সাপোর্ট হলো আমরা কোনটাকে বললাম? যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম এন্ড পেরিনিয়াল বডি, পেরিনিয়াল বডি এন্ড ইউরোজেন, ওইখানে নিচে ওইখানে হ্যাঁ, মানে ইউরোজেনিটাল ডায়াফ্রাম এন্ড পেরিনিয়াল বডি, এইটা হলো আমাদের মেইন সাপোর্ট। আর সেকেন্ড যে সাপোর্ট আসতেছে সেইগুলো হচ্ছে বিভিন্ন লিগামেন্ট। লিগামেন্টের ভিতর ট্রু লিগামেন্ট গুলো কন্ডেনসেশন অফ দা পেলভিক ফাসা। পেলভিক তাই এই পেলভিক ফাসার কন্ডেনসেশন আবার বিভিন্ন রকম হইতে পারে, যে ল্যাটারাল লিগামেন্ট, এটা হইতে পারে যে ওয়ান ইস সাইডে দুই পাশে দুটো ল্যাটারাল লিগামেন্ট থাকে, তারপরে ওয়ান ইস সাইডে দুই পাশে দুটো পোস্টেরিয়র লিগামেন্ট থাকে, আর থাকে হচ্ছে তোমার সামনের দিকে আছে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট বা পিউবো ভেসিকাল লিগামেন্ট। ইন কেস অফ মেল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, ইন কেস অফ ফিমেল থাকে হচ্ছে পিউবো ভেসিকাল লিগামেন্ট। তাহলে এই যে ল্যাটারাল লিগামেন্ট, যেটা ল্যাটারাল লিগামেন্ট হচ্ছে রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল লিগামেন্ট, এই ল্যাটারাল লিগামেন্টটা কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে? এই ল্যাটারাল যে লিগামেন্ট, ল্যাটারাল লিগামেন্ট এই যে ইনফ্লোল্যাটারাল যে সারফেস, এই সারফেস থেকে শুরু করে আমরা এইখানে যে তোমার একটা আর্কুয়েট আর্স, এই বরাবর এই যে এইখানে টেন্ডিনাস একটা আর্স পাইছিলাম। টেন্ডিনাস আর্স কোথায় ছিল বলো তো? টেন্ডিনাস আর্স পেলভিক ফাসা। না, পেলভিক ফাসা না, পেলভিক ফাসা নাই, যে এই যে অবটুরেটর ফোরামেন, এই অবটুরেটর ফোরামেন আমরা জানি এই মাসেলটা হচ্ছে, আমরা বলতেছি কি দিস মাসেল ইজ দা ল্যাবরেটরি মাসেল। এই ল্যাবরেটরি মাসেল, এই ল্যাবরেটরি মাসেলের অরিজিন কোথায় হয়? এই যে পোস্টেরিয়র সারফেস অফ দা বডি অফ দা পিউবিস, এইখান থেকে অরিজিন হয়। আর হচ্ছে আমাদের এই ইসিয়াল স্পাইন, এই ইসিয়াল স্পাইনের সামনে এই দুই জায়গা হলো বনি অরিজিন হয়। আর বনি অরিজিনের মাঝখানে এইখানে থাকে হচ্ছে একটা কি, এই বরাবর থাকতেছিল একটা মাসেল, যে মাসেলটাকে আমরা বলতেছি যে অবটুরেটর ইন্টারনাস। এই অবটুরেটর ইন্টারনাসে যে অবটুরেটর ফাসা, এই অবটুরেটর ইন্টারনাসকে কভার করা যে ফাসা, এই ফাসায় এই বরাবর থিকেন্ড হয়, এই বরাবর থিকেন্ড হয়ে একটা টেন্ডিনাস আর্চ তৈরি করে। তাহলে আমাদের ল্যাবরেটরি অ্যানি মাসেলের অরিজিন আমরা বলেছিলাম যে অরিজিনে থাকে কি এই অ্যান্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, তারপর হচ্ছে কন্টিনিউ করে হচ্ছে একটা টেন্ডিনাস কন্ডেনসেশন অফ দ্য কি বলে ফাসা অফ দ্য অবটুরেটর ইন্টারনাস, আর পিছন দিকে ছিল হচ্ছে ইনার অ্যাসপেক্ট অফ দ্য ইসিয়াল স্পাইন, এই বরাবর হলো আমাদের অরিজিন হয়েছিল। তো এই যে টেন্ডিনাস আর্চ, এই যে এপাশে, তাহলে এপাশে একটা টেন্ডিনাস আর্চ থাকবে। তাহলে ইনফেরিয়র ল্যাটারাল যে সারফেস, এই ইনফেরিয়র ল্যাটারাল সারফেস থেকে শুরু করে ওই দিকে চলে যাবে একটা ওই টেন্ডিনাস আর্চ পর্যন্ত, আবার এদিকেও চলে আসবে একটা টেন্ডিনাস আর্চ পর্যন্ত, যেটাকে বলা হয় রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল লিগামেন্ট। তারপরে আসো যে পিউবো, এটা হচ্ছে মেডিয়াল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, আর একটা ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। যেটা ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট সেটা হচ্ছে আপার পার্ট অফ দা, আপার পার্ট অফ দা ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট হচ্ছে আপার পার্ট অফ দা
এই প্রোস্টেটিক যে ফাসা, এই প্রোস্টেটিক ফাসা থেকে শুরু করে ও হচ্ছে ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। আর একটা মিডিয়াল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট হচ্ছে যে এই নেক থেকে শুরু করে এই পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা বডি অফ দা পিউবিস এর পর্যন্ত থাকবে, জাস্ট এই পিউবিক সিম্পাইসিসের ওয়ান সাইডে থাকবে, যেটাকে বলা হয় মিডিয়াল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। তাহলে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট যেহেতু ছেলেদের ক্ষেত্রে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট বলতেছি, আর ওই একই জিনিসকে আমাদের মেয়েদের ক্ষেত্রে কি বলবো আমরা? পিউবোভেসিক্যাল লিগামেন্ট। পিউবোভেসিক্যাল লিগামেন্ট। এরপরে আসছে স্যার ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্টের এক্সটেনশনটা একটু আরেকবার। ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, যেটা ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট আমরা বলতেছি, এইটা হচ্ছে টেন্ডিনাস যে আর্স, এই জি স্যার। টেন্ডিনাস আর্স দেখালাম না, টেন্ডিনাস আর্সের জি স্যার। পোস্টেরিয়র পার্ট বা মিডিল পার্ট থেকে হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট আসতেছে। আর ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট হচ্ছে ওই টেন্ডিনাস আর্সের কোন জায়গা থেকে আসতেছে? তোমার অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে। তাহলে এইখানে যদি ধরো যে এই বরাবর এইখান দিয়ে যদি আঁকি আমরা, এই বরাবর হচ্ছে ওই স্ট্রাকচারটা আছে অ্যান্টেরিয়র ধরো এই বরাবর ওই যে অ্যান্টেরিয়র পার্ট অফ দা টেন্ডিনাস আর্স, ওইখান থেকে কিছু লিগামেন্ট তৈরি হবে, যে লিগামেন্টটা ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড মেডিয়ালি রান করলে তখন এসে সে এই প্রোস্টেট পর্যন্ত পৌঁছায় যাবে। এটা হচ্ছে যদি ব্লাডার না থাকতো তাহলে আমরা ওই পাশ থেকে দেখতাম, সেটা বুঝাইছি, বুঝছো? জি স্যার। তাহলে ওইখান থেকে, তাহলে ভালো করেই দেখাচ্ছি যখন এই যে এইখানে তো টেন্ডিনাস আর্স থাকবে। জি স্যার। এই বরাবর হলো আমাদের টেন্ডিনাস আর্সটা থাকবে এই বরাবর। তো এর ল্যাটারাল পার্ট থেকে ইনফেরিয়র সারফেস বরাবর একটা থিকেনিং হবে, যেটাকে আমরা বলতে হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট। এটা হচ্ছে লেফট ল্যাটারাল লিগামেন্ট। ঠিক একই রকম এইখানে হচ্ছে আবার রাইট ল্যাটারাল লিগামেন্ট থাকবে। তাহলে কোথা থেকে? টেন্ডিনাস আর্স থেকে শুরু হয়ে এই ইনফেরোল্যাটারাল সারফেস অফ দ্য ব্লাডার পর্যন্ত আসবে, যেটাকে আমরা হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট। আর এর অ্যান্টেরিয়র পার্ট থেকে, এই টেন্ডিনাস আর্সের অ্যান্টেরিয়র পার্ট থেকে আবার একটা লিগামেন্ট তৈরি হবে, যে লিগামেন্টটা হচ্ছে এখান থেকে এসে এই প্রোস্টেট পর্যন্ত, প্রোস্টেটের ক্যাপসুল বা প্রোস্টেটের ফাসা পর্যন্ত আসবে, সেইটাকে বলা হচ্ছে ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। আর একটা হচ্ছে এই পিউবিক বোন থেকে তৈরি হয়ে এই ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি যাবে, যেন এইটার ডিরেকশন কি দেখলাম, এটার ডিরেকশন ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ডস এন্ড মেডিয়ালি, ঠিক এটাও ডাউনওয়ার্ডস এন্ড মেইনলি ব্যাকওয়ার্ডস, আর ডিরেকশনে এসে তারপরে হ্যাঁ নেকের কাছে এসে অ্যাটাচমেন্ট দেবে। এইটাকে বলবো আমরা হচ্ছে, এইটাকে তাহলে আমরা বলি ল্যাটারাল লিগামেন্ট, এটা বলি ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, আর এটাকে মিডিয়াল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। কথা বুঝছো? জি স্যার। আর এইখান দিয়ে এইখান দিয়ে লুজ কানেকটিভ টিস্যু, এইখানে আসলে লুজ কানেকটিভ টিস্যু থাকবে, সেই লুজ কানেকটিভ টিস্যুটাকে এইখানে বলা হচ্ছে হলো পোস্টেরিয়র লিগামেন্ট। লুজ কানেকটিভ টিস্যু, এই লুজ কানেকটিভ টিস্যু এখানে ওই যে বলতে পেলভিক ফাসার যে লুজ কানেকটিভ টিস্যু, এই গুলাকে পোস্টেরিয়র লিগামেন্ট বলে। পোস্টেরিয়র লিগামেন্টে তো আমাদের তেমন কোনো সাপোর্ট দেয় না, তবে এর ভিতর দিয়ে হচ্ছে ভেসিকুলার ভ্যানাস প্লেক্সাস যেটা আছে, সেই ভেসিকুলার ভ্যানাস প্লেক্সাস গুলো রান করে আলটিমেটলি যে আমাদের ইন্টারনাল ইলিয়াক ভেইনে যে এই ভেসিকুলার ভ্যানাস প্লেক্সাসটা ড্রেন করে। তাহলে এই কয়টা লিগামেন্ট আমরা পাবো। তাহলে ল্যাটারাল লিগামেন্ট, এদিকে পোস্টেরিয়র লিগামেন্ট, এদিকে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, বুঝছো? মিডিয়াল এন্ড ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। এছাড়া আর একটা লিগামেন্ট আমরা পেয়েছিলাম, যেটা আগেই আমাদের পড়া হয়ে গেছে, সেটা কি? মিডিয়ান আম্বিলিকাল। এইখানে থাকে যে লিগামেন্টটাকে আমরা বলেছিলাম হচ্ছে মেডিয়ান এই বরাবর, হ্যাঁ মেডিয়ান এই বরাবর হচ্ছে মেডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। এইখান থেকে শুরু করে আমরা একেবারে আম্বিলিকাস পর্যন্ত, যেটা হচ্ছে রেমনেন্ট অফ
ইউরেকাস বা অ্যালান্টয়েস, তাই না? ল্যামনেট অফ ইউরেকাস বা অ্যালান্টয়েস বলা হয় সেইটাকে বলতে। এইবার আসো যে আমরা ফলস লিগামেন্ট, তাহলে ফলস লিগামেন্ট গুলো সম্বন্ধে একটু জানি যে ফলস লিগামেন্ট কি। ফলস লিগামেন্ট হচ্ছে আসলে কি? ফলস লিগামেন্ট হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড। ফলস লিগামেন্ট গুলো হচ্ছে Peritoneal fault. পেরিটোনিয়াল ফোল্ড। The false ligament peritoneal fold, the peritoneal fold এর 7 peritoneal fold আছে। আমরা এই বরাবর যদি দেখি তাহলে এইখানে দেখো পেরিটোনিয়াল ফোল্ড, এই বরাবর হচ্ছে মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট থাকে, তাই না? মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট থাকবে। এইখান দিয়ে ধরো এইখান দিয়ে চলে যাবে হচ্ছে আর একটা মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এ পাশ দিয়ে আর একটা মেডিয়াল আম্বিলিকাল Umbilical ligament. লিগামেন্ট। এরকম 3টে লিগামেন্ট তো এখানে থাকবে। ওই লিগামেন্ট 3টেই কিন্তু লিগামেন্ট 3টে হচ্ছে এই সাইড থেকে, একটা হচ্ছে অ্যাপেক্স থেকে চলে যাবে, আর দুটো হচ্ছে ওয়ান ইজ সাইড অফ দা ইউরিনারি ব্লাডার থেকে চলে যাবে। এইটার যে ডিস্টাল পার্টটা, এই ডিস্টাল পার্টটাই কিন্তু সুপিরিয়র ভেসিকুলার আর্টারি হিসাবে থাকে। কথা কি বুঝতেছো? জি স্যার। সুপিরিয়র ভেসিকল আর্টারি যেরকম আমরা ইন্টারনাল ইলিয়াক আর্টারি যে ব্রাঞ্চ পড়েছিলাম 7টা ব্রাঞ্চ, তাই না? সেই 7টা ব্রাঞ্চের ভিতর ছিল হচ্ছে কি যে অ্যান্টিরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টিরিয়র ডিভিশন থেকে ছিল হচ্ছে সুপিরিয়র ভেসিকল আর্টারি, ইনফেরিয়র ভেসিকল আর্টারি। এই সুপিরিয়র যে ভেসিকল আর্টারি, ধরো এইখানে যদি ইন্টারনাল ইলিয়াক আর্টারি থাকে, তো ইন্টারনাল ইলিয়াক আর্টারি একটা ব্রাঞ্চ দেয় যেটা হচ্ছে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি হিসাবে এইখান দিয়ে চলে গেছিল হচ্ছে আমাদের ওই যে এইখান দিয়ে এইরকম করে চলে গেছিল আম্বিলিকাস পর্যন্ত, একেবারে আম্বিলিকাস পর্যন্ত চলে গেছিল। আম্বিলিকাস পর্যন্ত চলে যেয়ে এইটাই কিন্তু আমাদের আম্বিলিকাল আর্টারি হিসাবে ছিল। কথা কি বুঝতেছো? জি স্যার। এই সুপিরিয়র ভেসিকাল আর্টারি যখন আমরা ফিটাল স্টেজ ছিল, সেই ফিটাল স্টেজে এই আর্টারিটা ছিল হচ্ছে আম্বিলিকাল আর্টারি। এই আম্বিলিকাল আর্টারি তখন হচ্ছে ওই আমাদের প্লাসেন্টার আর্টারিয়াল সাপ্লাই দিত, বুঝছো? এখান থেকে বের হয়ে যায়, আম্বিলিকাস থেকে বের হয়ে যায়, তারপরে এই প্লাসেন্টায় সাপ্লাই দিত, তাই না? কিন্তু পরবর্তীতে এর যে এই ডিস্টাল পার্টটা অবলিটারেটেড হয়ে যায়, অবলিটারেটেড হয়ে তৈরি করে হচ্ছে আমাদের মেডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। কথা বুঝছো? মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, তার মানে এ পাশে একটা থাকবে, ও পাশে আর একটা থাকবে। এটা লেফট মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এটা হচ্ছে রাইট মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টের সঙ্গে কিন্তু আমাদের ওই সুপিরিয়র ভেসিকুলার আর্টারি কন্টিনিউয়াস, বুঝছো? ওয়ান ইজ সাইডে থাকে হচ্ছে আমাদের। তাহলে এই যে কন্টিনিউয়াস তাহলে এর উপর দিয়ে যদি পেরিটোনিয়াল ফোল্ড আমরা দিই, তাহলে পেরিটোনিয়াল ফোল্ড কি হবে? এইখানে এসে একটু উঁচু হয়ে যাবে, তারপরে এইখানে আবার নিচু হবে, তারপরে এইখানে যে আবার উঁচু হবে, আবার এইখানে নিচু হবে, আবার এইখানে উঁচু হবে, এরকম হবে না, তাই না? এরকম যদি 3টে উঁচু জায়গা পাওয়া যাবে, যদি আমরা এখানে টান করে ধরি, তাহলে এইখানে একটা উঁচু জায়গা পাওয়া যাবে, এইখানে একটা উঁচু জায়গা পাওয়া যাবে, এইখানে হচ্ছে উঁচু জায়গা পাওয়া যাবে। এই 3টে জায়গাকে বলা হয়েছে 3টে কি অ্যান্টেরিয়র মেডিয়াল আম্বিলিকাল ফোল্ড এন্ড 2 ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড অফ দা পেরিটোনিয়াম, বুঝছো? তাহলে এইটা হচ্ছে মেডিয়ান আম্বিলিকাল ফোল্ড, এই ওয়ান ইজ সাইডে হচ্ছে রাইট অ্যান্ড লেফট মেডিয়াল আম্বিলিকাল ফোল্ড অফ পেরিটোনিয়াম। এইগুলোকে কিন্তু এক একটা লিগামেন্ট বলা হয়, মানে ফলস লিগামেন্ট। এগুলো আসলে ইউরিনারি ব্লাডারকে কোনো সাপোর্ট দেয় না, শুধু আমি তোমাদের জানাই দিচ্ছি যে এইখানে ফোল্ড থাকে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ধরো ফোল্ড হয়ে চলে গেল, এইবার এইখান দিয়ে তো ল্যাটারাল ওয়াল অফ দা কি ল্যাটারাল, এইখানে একটা ডিপ্রেশন থাকবে, ডিপ্রেশন হয়ে ল্যাটারাল ওয়াল অফ দা পেলভিসে চলে যাবে হচ্ছে এই পেরিটোনিয়ামটা। তো এই যে ল্যাটারাল ওয়াল, এইটাকে বলা হয় পেরি ভেসিকুলার ফোসা, মানে ভেসিকেলের দুই পাশে এখানে একটু ডিপ্রেশন থাকবে। এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটাকে বলা হয় হচ্ছে তোমার ল্যাটারাল, হ্যাঁ, পেরিভাস্কুলার ফোসা। আর এই ডিপ্রেশন এরিয়াটা, ডিপ্রেসড এরিয়া নিয়ে যে পেরিটোনিয়ামটা থাকবে, সেই পেরিটোনিয়ামটাকে বলা হচ্ছে ল্যাটারাল ফোল্ড। এইখানে ল্যাটারাল ফোল্ড তৈরি হলো, ল্যাটারাল ফোল্ড তৈরি হয়ে এইখানে ডিপ্রেশন হলো, ডিপ্রেশনটাকে আমরা বলি হচ্ছে পেরিভেসিকুলার ফোসা। আর এই যে ফোল্ডটা তৈরি হলো,
এই ফোল্ডটা হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট হিসাবে কাজ করে। তা ল্যাটারাল লিগামেন্ট কয়টা থাকবে? এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, দুটো, তাই না? দুই পাশে দুটো জি, থাকবে স্যার। না? জি, তাহলে স্যার। আমাদের হচ্ছে 3 আর 2 5টা ফোল্ড কিন্তু হয়ে গেল। আর এইখানে এই ফাইনাল ফোল্ডটা এইখানে এসে এই ইসের দিকে চলে যাবে, স্যাক্রামের দিকে। এই পাশে স্যাক্রামের দিকে চলে যাবে, এই পাশে স্যাক্রামের দিকে, যে স্যাক্রামের দুই পাশে চলে যাবে, মানে এইখানে এই সামনের দিকে থাকবে হচ্ছে কি আমাদের এই ফোল্ডের মাঝখানে, এই যে ফোল্ড, এই ফোল্ডের মাঝখানে থাকবে হচ্ছে রেকটাম, তাই না? এই জি, বরাবর স্যার। থাকবে রেকটাম। আর এর রেকটামের দুই পাশ দিয়ে, যেহেতু রেকটামের আপার 1/3 পেরিটোনিয়াম কাভারিং থাকবে, তাই না, দুই পাশ দিয়ে। তারপরে লোয়ার মিডিল 1/3 এর দুই পাশ দিয়ে পেরিটোনিয়াম কি ওই থার্ড স্যাক্রাল ভার্টিব্রার দিক পর্যন্ত অ্যাপ্রোচ করবে, থার্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত অ্যাপ্রোচ করে তারপরে সে উপর দিকে চলে যাবে। তার মানে এইখানে কিন্তু এরকম একটা এক্সটেনশন পাওয়া যাবে এইদিকে, আর এদিকেও আবার একটা এক্সটেনশন পাওয়া যাবে, আর মাঝখানে থাকবে রেকটাম। তো এই যে দুটো এক্সটেনশন, এই দুটো এক্সটেনশনকে বলা হয় পোস্টেরিয়র ফোল্ড, বুঝছো? তাহলে আমরা স্যার। দেখলাম যে অ্যান্টিরিয়রলি 3টে ফোল্ড আছে, ল্যাটারালি একটা ফোল্ড থাকবে, আর পোস্টেরিয়রলি রেকটামের দুই পাশ দিয়ে আমাদের এই স্যাক্রাম পর্যন্ত আর দুটো ফোল্ড পাওয়া যায়। এই 7টা ফোল্ড হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারের চারপাশে ফলস লিগামেন্ট। ফলস লিগামেন্ট হিসাবে পাওয়া যাবে। এবার আসো আমাদের মাইক্রোস্কোপিক ফিচার। মাইক্রোস্কোপিক ফিচার মানে কি? ইউরিনারি ব্লাডার যদি আমরা সেকশন করি, তাহলে আমরা তাই ইউরিনারি ব্লাডার এর কিন্তু 3টে লেয়ার আছে। একটা হচ্ছে এর ভিতরে হচ্ছে মিউকাস মেমব্রেন, যে মিউকাস মেমব্রেনটা হচ্ছে লুজলি কানেক্টেড থাকে এই মাসেলের সঙ্গে, আর সেই কারণে হচ্ছে এই মিউকাস মেমব্রেনটা হচ্ছে বিভিন্ন ফোল্ডিং তৈরি করে। যখন এমটি ব্লাডার থাকে তখন ফোল্ড তৈরি করে, এই ফোল্ডগুলোকে রুগী বলা হয়। আর শুধুমাত্র এই ট্রাইগন অফ দ্য ব্লাডার, এই পিছন দিকে যে একটা ট্রাইগন আছে, যে এই যে ট্রাইগন অফ দ্য ব্লাডার, এই ট্রাইগন অফ দ্য ব্লাডারে কিন্তু তোমার এইটা হচ্ছে কি টাইটলি ফিক্স থাকে ইসের সঙ্গে, এই অন্যান্য জায়গায় লুজলি ফিক্স থাকে মাসেলের সঙ্গে, আর এখানে টাইটলি ফিক্স থাকে। এই জন্য এটা হলো স্মুথ শাইনিং একটা পার্ট। এই পার্ট বাদে আর সব জায়গায় হচ্ছে লুজ ফিটিং, সব জায়গায় হচ্ছে আমরা রুগী পাবো, কিন্তু এই পার্টে রুগী পাবো না। আর এর লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়ামটা হবে ট্রানজিশনাল ট্রানজিশনাল এপিথেলিয়াম। এখন এপিথেলিয়াম। মাসেলটা আসলে এক্স্যাক্টলি ডেট্রাসর মাসেল বলা হয়, যেহেতু এটা ইভাকুয়েশন করে, এই জন্য একে ডেট্রাসর মাসেল বলে। ডেট্রাসর মাসেলের চেয়ে ইল ডিফাইন্ড 3টে লেয়ারে পাওয়া যায়, আউটার লঙ্গিচুডিনাল মাসেল, মিডল সার্কুলার মাসেল এবং ইনার লঙ্গিচুডিনাল মাসেল হিসাবে পাওয়া যায়। কিন্তু আমরা যখন আন্ডার মাইক্রোস্কোপে দেখবো, তো বেশিরভাগই দেখা যাবে যে ইন্টারমিংলিং, মানে একটা লেয়ার আর একটা লেয়ারের ভিতর ঢুকে যাবে। এই জন্য এক্স্যাক্টলি ওরকম আউটার লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার, ইনার লঙ্গিচুডিনাল এটা মানে ডেফিনেটলি পাওয়া যাবে না, এই জন্যই বলা হচ্ছে ইল ডিফাইন্ড। আর এই মাসেলগুলোকে আমরা বলতেছি স্মুথ মাসেল অবশ্যই, আর স্মুথ মাসেল যেহেতু ইভাকুয়েশন করে, এই জন্য একে ডেট্রাসর মাসেল বলা হয়। অ্যাডভেন্টেশিয়া হচ্ছে ফাইবার ইলাস্টিক টিস্যু থাকবে, চারদিক থেকে ফাইবার ইলাস্টিক টিস্যু থাকবে এক্সেপ্ট দা সুপিরিয়র সারফেসের দিকে যদি আমরা সেকশন নিই, তাহলে আমরা পাবো হচ্ছে সেরাস মেমব্রেন, আর বাদ বাকি সব জায়গায় আমরা পাবো কি ফাইব্রোইলাস্টিক টিস্যু। হ্যাঁ, ফাইব্রোইলাস্টিক টিস্যু, গুড, যে ফাইব্রোইলাস্টিক টিস্যু। এইবার আসো যে ইন্টেরিয়র অফ দা ব্লাডার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টেরিয়র অফ দা ব্লাডারে আমরা কি দেখবো, যে ইন্টেরিয়রে কি আছে। ইন্টেরিয়রে আমরা দেখলাম ওই একই কথা আবার বলতে হবে, যে ব্লাডারের সব জায়গায় হচ্ছে রুগী, মানে টেম্পোরারি কিছু ফোল্ড পাওয়া যাবে। হ্যাঁ, টেম্পোরারি ইরেগুলার ফোল্ড পাওয়া যাবে, যেগুলোকে রুগী বলবে। শুধুমাত্র ট্রাইগন, যে ট্রাইগনের আমরা অর্ধেক এখানে দেখতে পাচ্ছি, এই পাশে আর অর্ধেক থাকবে। এই ট্রাইগনে হচ্ছে টাইটলি ফিউজ থাকবে এর মিউকোসা মাসেলের সঙ্গে, আর ট্রাইগনের ডেভেলপমেন্টও কিন্তু আলাদা। যে ডেভেলপমেন্ট বলার সময় সেটা বলবানি। তাহলে এই ট্রাইগন এর যে 3টে অ্যাঙ্গেল, এই 3টে অ্যাঙ্গেলে যে টু পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, এই যে পোস্টেরিয়র সুপিরিয়র, এই যে 3টে অ্যাঙ্গেল, অ্যান্টেরিয়র ইনফেরিয়র যে অ্যাঙ্গেল, এই অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলে থাকে হচ্ছে ইউরেথ্রাল অরিফিস, ইন্টারনাল ইউরেথ্রাল
অরিফিস। orifice. হ্যাঁ, আর ওয়ান ইজ সাইডে পোস্টোর সুপিরিয়রলি এইখানে থাকতে হবে ইউরেটারিক অরিফিস। এই একটা ইউরেটারিক অরিফিস, ঠিক একই রকম এইদিকে আর একটা ইউরেটারিক অরিফিস থাকবে। তাহলে এই পাশে একটা ইউরেটারিক অরিফিস, এই পাশে আর একটা ইউরেটারিক অরিফিস হচ্ছে পোস্টোর সুপিরিয়রলি। আর এইখানে হচ্ছে বার অফ মার্সিয়ার, এইখানে আর একটা বারের মতন পাওয়া যায়, যেটা একটা ফোল্ডিং, একটা রিজ, একটা লাইন, একটা রিজ পাওয়া যায়, যে রিজটাকে বলা হয় ইন্টার ইউরেটারিক রিজ। ইন্টার Uretaric ridge. Ureteric ridge. এইখান থেকে ইন্টার ইউরেটারিক রিজ, এই ইউরেটার থেকে এই পাশে ইউরেটারিক অরিফিস আর একটা অরিফিস পর্যন্ত চলে আসে, যেটাকে বলে ইন্টার ইউরেটারিক রিজ। এই ইন্টারিউরেটারিক রিজকে বার অফ মার্সিয়ারও বলা হয়। এই ইন্টার ইউরেটারিক রিজটা কেন তৈরি হয়? এইখান যে ইউরেটার এখানে ঢুকে পড়ছে, তাই না? এই জি, স্যার। ইউরেটার, এই যে ইউরেটারটা হচ্ছে আমাদের এই ইসের ভিতর ঢুকে পড়বে, ব্লাডারের ভিতর ঢুকে পড়বে। ব্লাডারের ইউরেটারের নিচের দিকে লোয়ার ওয়ান থার্ডেও 3 ধরনের মাসেল থাকে। এটা ওই আউটার লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার এন্ড ইনার লঙ্গিচুডিনাল মাসেল Longitudinal. থাকে। তো এই 3 লেয়ারে মাসেল থাকে। এই 3 লেয়ারের মাসেলের ইনার লঙ্গিচুডিনাল মাসেলটা এর ভিতরে যখন ঢুকে যায়, এই মাসেলটা এই বরাবর এক্সটেন্ড করে, এই থেকে একটা ইউরেটারিক অরিফিস থেকে আর একটা ইউরেটারিক অরিফিস পর্যন্ত এক্সটেন্ড করে। আর এক্সটেন্ড করার কারণে এই বরাবর একটা উঁচু অংশ, মিউকাসটা একটা উঁচু লাইনের মতন তৈরি হয়, যেটাকে বলা হয় ইন্টার ইউরেটারিক রিজ। এই ইন্টার ইউরেটারিক রিজ যখন আমরা সিস্টোস্কোপ করি, মানে ইউরেথেরা থেকে কোনো এন্ডোস্কোপ ঢুকাইয়ে তারপরে এই ইন্টার ইউরেটারিক রিজকে করে গাইড করে তারপরে ইউরেটারিক অরিফিসকে খোঁজ করে পাওয়া যায়। ঠিক একই রকম আমরা কিন্তু ওই ইউরেথ্রাল রিজও পাই। এইখানে ইউরেথ্রাল রিজ তৈরি হয় ওয়ান ইস সাইডে, যেটা ওই একই কারণে ওই ইন্টারনাল লঙ্গিচুডিনাল যে ইনার লঙ্গিচুডিনাল মাসেল এই ইউরেটার থেকে শুরু করে ইউরেথ্রা পর্যন্ত এক্সটেন্ড করে। মানে এই রিজনের মাসেলটা এই পার্টের মাসেলটা তৈরি হয় হচ্ছে ইউরেটারের মাসেল দিয়ে। আর এই কারণে এইখানে আর একটা ইন্টার ইউরেথ্রাল ফোল্ড বা ইউরেথ্রাল রিজ তৈরি হয়। এবার আসো যে আর্টারি সাপ্লাই। স্যার অ্যাডভেন্টিশিয়া তো ওই যে এক্সেপ্ট সুপিরিয়র সারফেসের ওইখানে কি দিয়ে জন্য তৈরি ছিল? ফাইব্রোইলাস্টিক একটা তো যে ফাইব্রো, জি স্যার, ওই যে এক্সেপ্ট তো সুপিরিয়র সারফেস, ওখানে আরেকটা কি বলছিলাম? সেরাস মেমব্রেন। ও জি স্যার, সেরাস। সুপিরিয়র সারফেসে যেহেতু পেরিটোনিয়াম থাকে, পেরিটোনিয়াম থাকার কারণে এইখানে বলবো আমরা সেরাস মেমব্রেন। বুঝছো? তাহলে এই বরাবর থাকবে হচ্ছে সেরাস মেমব্রেন, আর বাদ বাকি জায়গায় থাকবে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া বা ফাইব্রোইলাস্টিক টিস্যু। এবার আর্টারি সাপ্লাই কি আছে? আর্টারি সাপ্লাই হচ্ছে আমাদের কি মেইন আর্টারি সাপ্লাই হচ্ছে সুপিরিয়র এন্ড ইনফেরিয়র ভেসিকল আর্টারি, যে আর্টারি গুলো ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ডিভিশন অফ দা ইন্টারনাল ইলিয়াক আর্টারি, তাই না? এছাড়াও কিছু আর্টারি থেকে এর মাইনর কিছু সাপ্লাই আসতে পারে, যেটা যেমন অবটুরেটর আর্টারি, ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, আর ইন কেস অফ ফিমেল ইউটারাইন আর্টারি, ভেজাইনাল আর্টারি ইন কেস অফ ফিমেল। এইগুলো তো আমাদের ওই সুপিরিয়র ইনফেরিয়র ভেসিকুলার আর্টারি বললেই হবে। আর তার সঙ্গে যদি মনে থাকে এগুলো বলতে পারো যে অবটুরেটর আর্টারি, ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি। ভেনাস ড্রেনেজের কথা এখানে মনে রাখতে হবে, যে ভেনাস ড্রেনেজের মেইন যে কথা সেটা হচ্ছে যে ভেইন গুলো কিন্তু আর্টারিকে ফলো করে না। বুঝছো? মানে ব্লাড বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ভেইন হচ্ছে করসপন্ডিং ভেনাস ড্রেনেজ থাকে, করসপন্ডিং ভেইন থাকে, সেই ভেইন গুলো একে ড্রেন করে। কিন্তু এই ক্ষেত্রে ভেইন গুলো একে ফলো করে না। এ হচ্ছে ব্লাডারের চারপাশে ভেসিকল ভেনাস প্লেক্সাস তৈরি হয়। মেইনলি হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, এই যে ইনফেরিয়র ল্যাটারাল যে সারফেস, এই সারফেসের নিচেই, তাহলে এই সারফেসের নিচে হচ্ছে আমাদের ভেসিকল ভেনাস প্লেক্সাস তৈরি হয়। ভেসিকল ভেনাস প্লেক্সাসের আর কমিউনিকেশন থাকে হচ্ছে আমাদের পোস্টেটিক ভেনাস প্লেক্সাসের সঙ্গে। এই ভেসিকল ভেনাস প্লেক্সাস, এরপরে এই ভেসিকল ভেনাস প্লেক্সাস আমাদের যে পোস্টেরিয়র লিগামেন্ট, যে লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়েছিল, এই পোস্টেরিয়র লিগামেন্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই পোস্টেরিয়র ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র লিগামেন্টের ভিতর দিয়ে রান করে তারপরে ইন্টারনাল ইলিয়াক ভেইনে যে হচ্ছে তোমার ওপেন করে, ড্রেন করে ওইখানে
যে তাহলে আমাদের প্রথম কথায় মনে রাখতে হবে যে এটা কিন্তু আর্টারিকে ফলো করে না। ফলো করে না ফলো করে না। ফলো করে না। ইন দা মেল বলা হয়েছিল যে এটা প্রোস্টেটিক ভ্যানাস প্লেক্সাসের সঙ্গে কমিউনিকেশন তৈরি করে। ইন দা ফিমেল যে বেজ অফ দা ব্রড লিগামেন্ট, ব্রড লিগামেন্টের যে বেজ অফ দা ব্রড লিগামেন্ট থাকে এই বরাবর এইখান দিয়ে ব্রড লিগামেন্ট নেমে চলে আসে, এই ব্রড লিগামেন্টের বেজ, তার মানে এই পর্যন্ত ব্রড লিগামেন্টের বেজ নেমে চলে আসে। তো এইখান দিয়ে ব্রড লিগামেন্টের বেজ থাকে, এই ব্রড লিগামেন্টের বেজ বরাবর থাকে হচ্ছে আমাদের communication between the vesicular venous plexus and plexus of the broad ligament. Lymphatic drainage and lymphatic drainage হয় কি, এটা যদিও বা ইন্টারনাল ইলিয়াক আর্টারির থেকে ব্লাড সাপ্লাই পায়, কিন্তু এই লিম্ফেটিক ড্রেনেজ মেইনলি হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোডে, বুঝছো? আর কিছু ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোডেও এর লিম্ফেটিক ড্রেনেজ হয়। ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্স, নার্ভ সাপ্লাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নার্ভ সাপ্লাই। এই নার্ভ সাপ্লাইতে আমাদের আছে কি যে মোটর ইনারভেশন আর সেন্সরি ইনারভেশন। তাহলে মোটর ইনারভেশন তিন ধরনের হইতে পারে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এন্ড সোমাটিক, তিন ধরনের সাপ্লাই এখানে পাবে। যদিও বা আমরা সোমাটিকের কথা বলতেছি, সোমাটিক সাপ্লাইটা আসলে ব্লাডার পায় না, কিন্তু যেহেতু এটা মিক্সচুরেশনের সাথে রিলেটেড এই জন্য সোমাটিক সাপ্লাইয়ের কথা বলতেছি। এখানে আমরা তিন ধরনের সাপ্লাই পাবে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে পাবে? পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, যে স্যাক্রাল 2, 3, 4 থেকে যে নার্ভি এরিজেন্টিস প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো আমরা জানি তো, থোরাকো লাম্বার আউট, চলো কেরেনিও স্যাক্রাল আউটফ্লো, যেটাকে বলা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো, কেরেনিও স্যাক্রাল। সেই কেরেনিও স্যাক্রাল আউটফ্লো স্যাক্রাল 2, 3, 4 থেকে হচ্ছে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ বা নার্ভি এরিজেন্টিস তৈরি হয়। সেই নার্ভি এরিজেন্টিস হচ্ছে একে সাপ্লাই দেবে। এই সাপ্লাই দেয় হচ্ছে যে ডেট্রসার মাসেল, এই ডেট্রসার মাসেলের হলো কন্ট্রাকশন করে, এই মাসেল যে পুরোটা এই মাসেলের কন্ট্রাকশন করে। আর এর নেকে যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার থাকে, সেই স্ফিংটারের কি করে রিল্যাক্সেশন। তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা কি করলো? প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে এই পুরো মাসেল ডেট্রসার মাসেলকে করলো হচ্ছে কন্ট্রাকশন, আর হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে ডাইলেটেশন। তাহলে আমরা কি বলতে পারি যে প্যারাসিম্প্যাথেটিক ইজ এ মাসেল অফ কি এমটিং অফ দা ব্লাডার, তাই না? ব্লাডারকে এমটি করার জন্য যে নার্ভটা, সেই নার্ভটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর সিম্প্যাথেটিক নার্ভ কোথা থেকে আসে? থোরাসিক 11 টু লাম্বার 1 বা 2 থেকে সেগমেন্ট থেকে আসে হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাইটা। এই সিম্প্যাথেটিক সাপ্লাই এর উল্টা কাজ করে, এটা হচ্ছে ইকে রিল্যাক্স করে, ডেট্রসার মাসেলকে রিল্যাক্স করে, আর স্প্রিংটারকে হচ্ছে কন্ট্রাক্ট করে। তো স্প্রিংটারকে কন্ট্রাক্ট করবে আর ওটা হচ্ছে রিল্যাক্স করবে। তাহলে আমরা এটাকে বলতে পারি কি যে ইট ইজ দ্য নার্ভ অফ ফিলিং অফ দ্য ব্লাডার। মানে ব্লাডার লুজ হয়ে যাবে, তার ভিতরে বেশি বেশি করে ইউরিন জমা থাকতে পারবে, আর টাইট করে রাখবে হচ্ছে স্প্রিংটারকে, তার ফলে হচ্ছে ইউরিন আর বের হয়ে আসতে পারবে না। তাহলে এটাকে আমরা বলতে হচ্ছে নার্ভ অফ ফিলিং, আর ওইটা হচ্ছে নার্ভ অফ এমটিং। তাই প্যারাসিম্প্যাথেটিকটাকে আমরা বলতেছিলাম নার্ভ অফ এমটিং অফ দ্য ব্লাডার, আর নার্ভ অফ ফিলিং অফ দ্য ব্লাডার হচ্ছে সিম্প্যাথেটিক। আর সোমাটিক হচ্ছে স্যাক্রাল 2, 3, এগেইন স্যাক্রাল 2, 3, 4 থেকে যে পুডেন্টাল নার্ভ তৈরি হয়, সেই পুডেন্টাল নার্ভটা সাপ্লাই দেয় হচ্ছে আমাদের কি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারকে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, যেটা আসলে তৈরি হয় হচ্ছে যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামে যে স্ফিংটার ইউরেথ্রি মাসেল আছে, এই স্ফিংটার ইউরেথ্রি মাসেলকে সাপ্লাই দেয় হচ্ছে পুডেন্টাল নার্ভ। এ হচ্ছে ভলান্টারি কন্ট্রোল অফ মিক্সচুরেশন। তাহলে আমরা তিনটে নার্ভ এবং তিনটে নার্ভ কি কাজ করে সেটাও আমরা জেনে ফেললাম। তাহলে আমরা সিম্প্যাথেটিকটাকে বলতেছি ফিলিং অফ ইউরিনারি ব্লাডার, এটা ফিলিং অফ ব্লাডার।
আর সেকেন্ড হচ্ছে সিম্প্যাথেটিকটাকে আমরা বলতেছি হচ্ছে এমটিং অফ দ্য ব্লাডার, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক না স্যার? প্যারাসিম্প্যাথেটিক। স্যার প্যারাসিম্প্যাথিক এমটিং অফ দ্য ব্লাড। প্যারাসিম্প্যাথেটিক হলে এমটিং ব্লাডার, আর হচ্ছে সোমাটিক কন্ট্রোল যেটাকে করতেছে সেটাকে হচ্ছে ভলান্টারি ভলান্টারি কন্ট্রোল কন্ট্রোল করতেছে। অফ দ্য ব্লাড। এইখান থেকে কিন্তু তোমাদের এরকম ট্যাগ কোশ্চেন আসতে পারে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ইজ দ্য নার্ভ অফ এমটিং অফ দ্য ব্লাডার। কথা বুঝছো? জি স্যার। যে একটা প্রশ্ন আসলো কোয়ারি দিয়ে, মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আসলো যে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন, যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ইজ দ্য নার্ভ অফ এমটিং অফ দ্য ব্লাডার। বুঝছো? তা বলো জি, 20 না 22 জি স্যার। তুমি বলো এর স্যার ব্যাখ্যা কি? প্যারাসিম্প্যাথেটিক, কারণ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার বা প্যারাসিম্প্যাথিক নার্ভ যেটা, সেটা হচ্ছে ডেট্রোসার মাসেলের স্যার কন্ট্রাকশন করে, আর হচ্ছে ইনহিবিটরি ফর দ্য স্ফিংটার বা ইন্টারনাল স্ফিংটার যেটা, সেটাকে রিল্যাক্সেশন করে, ফলে এটা হচ্ছে এমটিং এর কাজ করে। হ্যাঁ, সুন্দর বলিস। এর সঙ্গে যদি মাস 2 দিয়া থাকবে তো একেবারে শর্ট হয়ে যাচ্ছে। এর সঙ্গে তুমি ওই প্যারাসিম আলটিমেটলি আমাদের যে পোস্টেরিয়র কলাম বা পোস্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের তো দুটো হর্ন থাকে, অ্যান্টেরিয়র হর্ন এন্ড পোস্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, আর স্যাক্রাল রিজনে আর হচ্ছে থোরাকোলাম্বার রিজনে এইখানে আরেকটা কিন্তু হর্ন থাকতে পারে যেটা হচ্ছে ল্যাটারাল হর্ন। তাহলে স্যাক্রাল রিজনে থোরাকো, তাহলে আমাদের এই যে সেন্সেশন অফ ফিলিং, যে এই সেন্সেশন অফ ফিলিংটা যায় হচ্ছে পোস্টেরিয়র কলামে, আর সেন্সেশন অফ পেইন এইটা যায় হচ্ছে ল্যাটারাল কলামে। ভাইয়াদা প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, ওই প্যারাসিম্প্যাথেটিক নার্ভি এরিজেন্টিস বা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যার রুট বেলো স্যাক্রাল 2, 3, 4। স্যার রিফ্লেক্সটা যাচ্ছে পোস্টেরিয়র হর্ন অফ স্পাইনাল কর্ড, আর মানে হচ্ছে পেনটা ফিলিং জি স্যার সেন্সেশন অফ ফিলিং, সেন্সেশন Yes, অফ ফিলিং, এই ফিলিংটা যে পূর্ণ হয়েছে এখন এইটে, মানে রিফ্লেক্স ও বলা যায় এটাকে, যে এইটা যাচ্ছে হচ্ছে পোস্টেরিয়র হর্নে, আর পেইনটা যাচ্ছে হচ্ছে ল্যাটারাল হর্নে। স্যার অ্যান্টেরিয়র হর্নটা কি, অ্যান্টেরিয়র হর্নে কিছু যাবে না? অ্যান্টেরিয়র হর্নে জি স্যার, ওটা কি শুধু ফাঁকা থাকবে? হ্যাঁ, কে বলতেছো? মমতাজ? জি স্যার। অ্যান্টেরিয়র হর্ন কোন ধরনের হর্ন? মোটর না সেন্সরি? স্যার এটা হচ্ছে মোটর। মোটর, তো মোটরে তো সেন্সেশন যাবে না, তাই না? কথা বুঝছো? স্যার জি স্যার বুঝছি। অ্যান্টেরিয়র হর্ন হর্নে, কিন্তু এইখানে ওই অপারেশন করে দেখা গেছে, বিভিন্ন কর্ডোটমি করে দেখা গেছে যে পেইন সেন্সেশনটা মেইনলি যায় হচ্ছে ল্যাটারাল হর্নে, আর ওই সেন্স অফ ফিলিং সেটা হলো যায় পোস্টেরিয়র হর্নে। আর অ্যান্টেরিয়র হর্ন আমাদের কাজ করবে, সেটাই যে এখন আমরা করাবো কাজ, যে অ্যান্টেরিয়র হর্ন কিভাবে কাজ করে। তোমাদের এখানে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি আছে, তা সুপ্রাপিউবিক সিস্টোস্টমি তো বললাম, আগেই বলেছে যে নিউরোজেনিক ব্লাডার জানার আগে আমাদের এই রিফ্লেক্সটা কিভাবে কাজ করে, মিক্সচুরেশন রিফ্লেক্সটা কিভাবে কাজ করে সেইটি সম্বন্ধে একটু জানতে হবে। তা সেইটি সম্বন্ধে জানা হচ্ছে কি, প্রথমেই আমাদের ওই যে ইউরিন ফিলিং হইতে হইতে যখন 220 সিসি বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন ওইখানের যে স্ট্রেস রিসিপ্টর থাকে, ওই স্ট্রেস রিসিপ্টরটা স্টিমুলেটেড হয়। স্ট্রেস রিসিপ্টরটা স্টিমুলেটেড হইলে ওই ইনফরমেশন পাঠায় দেয়, ইনফরমেশন এই ভ্যাগাস নার্ভের, মানে ভ্যাগাস বলতেছি না, নার্ভি রিজেন্টিস বা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এর মাধ্যমে ইনফরমেশন পাঠায় দেয়। এই ইনফরমেশন যখন পাঠায় দেয়, এটা কোথায় যায়? কোথায়? স্যাক্রাল 2, 3, 4, তাই না? স্যাক্রাল 2, 3, 4 যে স্পাইনাল সেগমেন্টে যে পৌঁছায়, আর এই স্যাক্রাল 2, 3, 4 স্পাইনাল সেগমেন্ট, এই সেগমেন্টটাকেই বলা হচ্ছে হলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক সেগমেন্ট। লোয়ার, হ্যাঁ ওই যে প্যারাসিম্প্যাথেটিক সেগমেন্ট, লোয়ার মিক্সচুরেশন সেন্টার, ওইটাকে বলা হয় লোয়ার মিক্সচুরেশন সেন্টার। ওইখানে যখন চলে যাবে ইনফরমেশন, মানে তাহলে আমাদের প্রথমে এইখান থেকে সেন্সরি ইনফরমেশন, স্ট্রেস রিফ্লেক্স সেন্সরি ইনফরমেশন বলে পাঠালো যে আমি ফুল হয়ে গেছি, তাই না?
আর তখন ওইখান থেকে আবার ওই একই নার্ভের মাধ্যমে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে ইনফরমেশন আসবে, তখন ওই প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা ইকে কন্ট্যাক্ট করবে, কি জন্য বলে ডেট্রোসার আমাদের মাসেলকে। ডেট্রোসার ইন্টারনাল যে স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটারকে রিল্যাক্স করবে। এই ঘটনা ঘটে, তাহলে ওইখানেই তো তুমি আর প্রস্রাব করে দিতে পারবা না, তাই না? তখন কি হবে, তখন আমাদের যে হায়ার সেন্টার, এইটা হচ্ছে লোয়ার মিক্সচুরেশন সেন্টার, আর হায়ার মিক্সচুরেশন সেন্টার সেইটা থাকে হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল। নাম শুনছো নাকি? No, sir. প্যারাসেন্ট্রাল লোবিউল অফ দা সেরেব্রাল কর্টেক্স। এই মনে রাখো এখন যে প্যারাসেন্ট্রাল লোবিউল অফ দা সেরেব্রাল কর্টেক্স, ওইখানে থাকে হায়ার সেন্টার। ওই হায়ার সেন্টার তখন বলবে যে না, এখানে মিক্সচুরেট করা যাবে না, না, তখন ও ইনফরমেশন পাঠায় দেবে কার মাধ্যমে? ওই আমাদের পিরামিডাল ট্রাক্টের মাধ্যমে ইনফরমেশন চলে আসবে। ইনফরমেশন চলে এসছে ওই অ্যান্টেরিয়র হর্ন সেলে যাবে, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তারপরে পুডেন্ডাল নার্ভ হয়ে আমাদের চলে আসবে ওই স্ফিংটার ইউরেথ্রি মাসেলে। তখন ওই স্ফিংটার ইউরেথ্রি মাসেল কি হবে, কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে বলবে যে না, এখানে মিক্সচুরেট করা যাবে না। না। কথা কি বুঝছো যে রিফ্লেক্সটা কিভাবে Yes, কাজ sir. করে? জি স্যার। হ্যাঁ, এই যে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বাচ্চা 2 ইয়ার্স বিফোর 2 ইয়ার্স, মানে 2 বছরের আগে, 2 বছরের আগ পর্যন্ত এই পিরামিডাল ট্রাক্ট এর মাইলিনেশন কমপ্লিট হয় না। আর মাইলিনেশন কমপ্লিট না হওয়ার কারণে ওই যে হায়ার সেন্টারের থেকে যে ইনফরমেশনটা আসবে, সেই ইনফরমেশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি লোয়ার সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারে না। আর লোয়ার সেন্টার পর্যন্ত পৌঁছাতে না পারলে তখন ওই তোমার ওই স্ফিংটার ইউরেথ্রি মাসেলটা আর কাজ করে না। এই জন্য বাচ্চাদের 2 বছর পর্যন্ত বাচ্চারা কি করে, যখনই ওই ইউরিনেশন হয়ে যায়। মিক্সচুরেশন রিফ্লেক্স চলে আসে, তখনই প্যারাসিম্প্যাথেটিক যখন কাজ করে, তখনই ওরা ওই জায়গা ছেড়ে দেয়। বুঝছো, ওদের আর সামাজিক কোনো কারণে আর ওই পিরামিডাল ট্রাক্ট ঠিক মতন ডেভেলপ না করার কারণে ওই জায়গায় ওরা মিক্সচুরেশন করে ফেলে। কথা বুঝছো? জি জি স্যার। স্যার। বড়দেরও কিন্তু এই কন্ডিশন হইতে পারে। তখন এই যে রিফ্লেক্স মিক্সচুরেশনের রিফ্লেক্স পালসি হয়, তাহলে সেইটাকে বলা হয় নিউরোজেনিক ব্লাডার। এই পাথয়ের যে কোনো পাথয়ের কোনো জায়গায় যদি বিঘ্ন ঘটে, বুঝতো, তাহলে সেইটাকে আমরা বলি নিউরোজেনিক ব্লাডার। যেমন নিউরোজেনিক ব্লাডার তুমি এখন বললেই বুঝতে পারবা, একটা ব্লাডারের নাম হচ্ছে অটোমেটিক ব্লাডার বা অটোমেটিক হায়ার সেন্টার, তার মানে স্পাইনাল কর্ড দেখা গেল স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট। এই স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট স্পাইনাল কর্ড কোথায় থাকবে বলো তো? স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্টটা ভার্টিব্রাল কলামের কোন রিজনে থাকবে? লোয়ার সেন্টার, হ্যাঁ, ভার্টিব্রাল কলামের কোন জায়গায় থাকবে সেটা বলতেছি। স্যাক্রাম, স্যাক্রামের ওইখানে থাকবে না, থাকবে হচ্ছে লাম্বার ভার্টিব্রার উপরে। এই কত দূর সাউন্ড, লাম্বার ভার্টিব্রার উপর পর্যন্ত থাকবে, তাই না? মানে ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল লোয়ার বর্ডার, এর নিচে তো আর স্পাইনাল কর্ড আসে না, আসে নাকি? না স্যার। তাইলে তো আর স্যাক্রাল রিজনে থাকবে না। এই কথাটা বলার জন্য তোমাদের বললাম শুধু যে এই স্পাইনাল সেগমেন্ট গুলো কিন্তু স্যাক্রাল রিজনে থাকবে না। নাম যদিও বা স্যাক্রাল 2, 3, 4 স্পাইনাল সেগমেন্ট, তাহলে এই স্যাক্রাল 2, 3, 4 স্পাইনাল সেগমেন্টের উপরে যদি কোনো কারণে স্পাইনাল কর্ড কেটে যায়, বুঝছো, স্পাইনাল কর্ড যদি কোনো কারণে এইগুলো কি হয়, ডিসেক্টেড হয়ে যায়, তখন কি হবে? তখন আমাদের হায়ার সেন্টারের সঙ্গে আর কোনো রিলেশন থাকবে না, তাই না? কোনো কানেকশন থাকবে না। তখন কিন্তু বড় মানুষও কি করবে, যে ওই ব্লাডার পূর্ণ হবে,
ব্লাডার পূর্ণ হবে, সেই ব্লাডারটা ইনফরমেশন পাঠাবে যে আমি পূর্ণ হয়ে গেছি, তখন সিম্প্যাথেটিক নার্ভ এসে ওই ব্লাডারকে চেপে ধরবে আর স্পিংটারকে রিল্যাক্স করে দেবে, আর ওর ইউরিন তখনই ওই জায়গা পুড়ে যাবে, বেরোয় যাবে, যেহেতু তার স্যার ওই যে স্যার স্ট্রোকের পেশেন্ট তো স্যার তাহলে মিক্সচারেশন করতে পারে না, তাদের কি সমস্যা স্যার? এটা কি এর সাথে সম্পর্কযুক্ত? হ্যাঁ সেটা বলতেছি, দাঁড়াও। তো ওদের তো হায়ার সেন্টারের সাথে কোনো কানেকশন মনে হয় থাকে না, এই জন্য মনে হয় ওরা ওই যে প্রস্তাব করে দেয়। হায়ার সেন্টারের সাথে কানেকশন থাকে না তা হয় না, ওটা ওখানে কিন্তু হায়ার সেন্টারের সঙ্গে কানেকশন মানে কোন ধরনের, এটা হচ্ছে বাথরুম করতে পারে না স্যার, এটা তো বাথরুম করে দিচ্ছে। হচ্ছে কঠিন কথা বলছো, প্রশ্ন জিজ্ঞেস করছো, এটা হচ্ছে স্ট্রোক। এখন স্ট্রোক কোন ধরনের হলো বুঝছো? স্ট্রোক কোন ধরনের হলো সেইটা আবার বলতে হবে। স্ট্রোক তো দুই ধরনের হইতে পারে, তাই না? তোমরা কি জানো সেটা? পড়েছিলাম বোধহয় স্যার, মানে হয় একটা হইতে পারে হচ্ছে আপার মোটর টাইপ আর একটা হচ্ছে লোয়ার মোটর টাইপ। না এ জানি না স্যার। করছো? না স্যার। না স্যার। না স্যার। ধরো এই যে আমরা বললাম যে স্ফিংটার ইউরেথ্রি মাসেল, এই স্ফিংটার ইউরেথ্রি মাসেল, হ্যাঁ, তুমি এই কথার উত্তর জাস্ট আমি এই পরে যে নিউরোজেনিক ব্লাডারটা পড়াবো সেই নিউরোজেনিক ব্লাডার পড়ালেই তোমরা বুঝতে পারবা, বুঝছো? তাহলে প্রথমটা আমরা বললাম কি, যে অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার, তার মানে হচ্ছে হায়ার সেন্টারের সাথে কোনো কমিউনিকেশন থাকবে না, ব্লাডার পূর্ণ হবে, ব্লাডারে ইনফরমেশন আসবে যে কন্ট্যাক্ট করো, তো কন্ট্যাক্ট করবে, স্পিংটার রিল্যাক্স হবে আর প্রস্রাব বেরোয় চলে যাবে। এইটা হচ্ছে অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার, মানে 1 ঘন্টা থেকে 4 ঘন্টা পর পর দেখা গেল যে এইরকম করে অটোমেটিক ব্লাড ইউরিন বেরোয় যাবে। তখন আমরা ক্যাথেটার লাগাই দেবো। কোন ক্যাথেটার লাগাবো? ইউজুয়ালি কন্ডোম ক্যাথেটার। একটা ক্যাথেটার আছে কন্ডোম ক্যাথেটার, যেটা পেনিসের চারপাশে, এই পেনিসে এই যে যেরকম একটা কন্ডোমের মতন দেখা যাচ্ছে না স্কিনটাকে, এরকম একটা কন্ডোম ক্যাথেটার লাগাই দেওয়া হবে, পেনিসের সঙ্গে এখানে আটকাই দেওয়া থাকবে, যে ইউরিন বেরোয় গেলে এই ক্যাথেটার দিয়ে পাস হয়ে ইউরিন ব্যাগে চলে যাবে, বুঝছো? তখন কিন্তু আমরা এর ভিতর দিয়ে, ইউরেথেরার ভিতর দিয়ে ক্যাথেটার ঢোকাবো না, কারণ আমরা জানি যে তো নির্দিষ্ট সময় পর পর হয়ে যাচ্ছে, তাই না? তখন ইউরেথেরাকে আমরা ইনজুরি করব না। কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, এরপরে আর একটা ব্লাডার আসতেছে, সেটা হচ্ছে অটোনোমাস ব্লাডার। অটোনোমাস ব্লাডারে কি হয়? অটোনোমাস ব্লাডারে কি হয়, যে ওই স্যাক্রাল অটোনোমাস ব্লাডারে হচ্ছে ওই স্যাক্রাল 2, 3, 4 এই সেগমেন্ট সেন্টার, হ্যাঁ, যেটা লোয়ার মিকচুরেশন সেন্টার, এই সেগমেন্ট গুলো নষ্ট হয়ে যায়। এই সেগমেন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? বলো? স্যার রিফ্লেক্সটা হবে না, রিফ্লেক্সটা লস্ট। তখন সে লোয়ার সেন্টারের সঙ্গেও কোনো কানেকশন থাকবে না, আপার সেন্টারের সঙ্গেও কোনো কানেকশন থাকবে না। তাহলে লোয়ার সেন্টারের সঙ্গে কানেকশন ছিল কি দিয়ে? লোয়ার সেন্টারের সঙ্গে কানেকশন ছিল হচ্ছে আমাদের পিরামিডাল ট্রাক্ট। হ্যাঁ, লোয়ার সেন্টারের সঙ্গে কানেকশন ছিল হচ্ছে ওইখানের ওই নার্ভ গুলো দিয়ে, নার্ভিয়া রিজেন্টিস বা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, তারপরে হচ্ছে তোমার ওই পুডেন্টাল নার্ভও বটে, পুডেন্টাল নার্ভ, তারপরে ছিল হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, এইগুলোর মাধ্যমে হচ্ছে তোমার কানেকশন ছিল লোয়ার সেন্টারের সঙ্গে। এই যেহেতু সরাসরি ওইখানে যে নিউরন গুলো আছে সেগমেন্ট 2, 3, 4 স্যাক্রাল 2, 3, 4 এর যে নিউরন গুলো আছে সেই নিউরন গুলো ধ্বংস হয়ে গেছে, এই জন্য এই লোয়ার সেন্টারে কোনো কাজ করবে না। আর এই আপার সেন্টার তো লোয়ার সেন্টারের উপর ভর করেই কাজ করে, বুঝছো? জি স্যার। আপার সেন্টারটাও তো ওই লোয়ার সেন্টারের অ্যান্টিরিয়র কলামে আসে, কলামের থেকে তারপরে ইনফরমেশন হয়ে ওই পুডেন্টাল নার্ভ হয়ে তারপরে আসে। তার মানে ওই জায়গা যদি নষ্ট হয়ে গেছে, এই জন্য আপার সেন্টার এবং লোয়ার সেন্টার কারোর সঙ্গেই যখন যোগাযোগ থাকবে না, তখন কি হবে? তখন হবে হলো ওই যে তোমার লোয়ার সেন্টার নষ্ট হয়ে গেলে যে প্যারালাইসিসে লোয়ার মোটর নিউরন নষ্ট হয়ে যায়,
তখন হচ্ছে ইউরিন আটকা পড়ে যাবে। ইউরিন কি হবে? ইউরিন ওর ভিতরে জমা হইতে তালে থাকবে, কোনো রিফ্লেক্স তৈরি হবে না, জমা হইতে তালে থাকবে, তালে থাকতে থাকতে এক সময় দেখা গেল যে সময় হয়ে যাবে, মানে ফুলে যায় ওভারফ্লো হবে, তখন ওভারফ্লো ড্রিবলিং হওয়ার তালে থাকবে। কথা বুঝছো? তখন জি, স্যার। ওই 800 মিলিলিটারের উপরে চলে গেলে তখন ওভারফ্লো ড্রিবলিং হয়ে ড্রপ পড়বে। অথবা দেখা গেল যে কেউ অ্যাবডোমিনাল মাসেলকে যদি কন্টাক্ট করে, যদি তার কনসাস থাকে, তাহলে অ্যাবডোমিনাল মাসেলকে কন্টাক্ট করলে তখন ব্লাডার এমটি হয়ে যাবে। অথবা কেউ যদি ওই ব্লাডারের উপরে আস্তে হাত দিয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে 2 হাত দিয়ে চাপ দেয়, তাহলেও কিন্তু ব্লাডার এমটি হয়ে যাবে, যেটাকে বলা হয় অটোনোমাস ব্লাডার। অটোনোমাস মানে আমাদের এই যে যেমন এই ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটিগুলো হলো অটোনোমাস, এর উপর এরা নিজেরাই নিজেদের সব ডিসিশন নিতে পারে। হ্যাঁ, স্বায়ত্তশাসিত। তখন আমাদের এই ব্লাডারও ওই অটোনোমাস হয়ে যাবে, তার সঙ্গে হায়ার সেন্টারের কোনো যোগাযোগ থাকবে না। আর যদি শুধুমাত্র সেন্সরি ইনারভেশন নষ্ট হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাটোনিক ব্লাডার। বুঝছো? সেন্সরি ইনারভেশন নষ্ট হয়ে গেলে কি হবে, যে ওই তোমার সেন্সরি মানে স্ট্রেস রিফ্লেক্স, যে স্ট্রেস রিসিপ্টর তোমার কন্ট্রাকশন না করলে, স্ট্রেস রিসিপ্টর যদি ইনফরমেশন না পাঠায়, তাহলে তো তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কন্ট্রাক্ট করাবে না। তাই এই টেবিস ডরসালিস নামে একটা ডিজিজ আছে, এই ডিজিজের ফলে ওই পোস্টেরিয়র কলাম আর ল্যাটারাল কলাম যখন না কাজ করে, তখন কিন্তু আমাদের ইনফরমেশন সেন্টারে যাইতে পারে না। আর ইনফরমেশন সেন্টারে যাইতে না পারলে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাটোনিক নিউরোজেনিক ব্লাডার। এটাই ওভারফ্লো ড্রিবলিং হয়। এবার ডেভেলপমেন্ট আসো, যে ইউরিনারি ব্লাডারের ডেভেলপমেন্ট। ইউরিনারি হ্যালো, তোমরা কি আসো? জি স্যার। স্যার শুনতে তাহলে হোল যে ব্লাডার, এই ব্লাডারের পুরোটাই, মোটামুটি পুরো ব্লাডার এক্সেপ্ট দা এই অ্যাপেক্স, এই এপিক্যাল যে পার্ট, এই এপিক্যাল পার্ট বাদে পুরোটাই হচ্ছে আমাদের ক্লোয়েকার ভেসিকো ইউরেথ্রাল যে সাইনাস, হ্যাঁ ক্লোয়েকা, ইউরোজেনিটাল সাইনাস, ক্লোয়েকার একটা পার্টকে বলা হয় ইউরোজেনিটাল সাইনাস। এই ইউরোজেনিটাল সাইনাসের উপরের পার্টটাকে, আপার পার্টটাকে বলা হয় ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল। বুঝছে? এই ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল থেকে ডেভেলপ করা হয়েছে তোমার না, এক্সেপ্ট বেজ না, এক্সেপ্ট অ্যাপেক্স বাদে আর পুরোটাই হচ্ছে এখান থেকে ডেভেলপ করে। বুঝছো? আর অ্যাপেক্সটা ডেভেলপ করে কোথা থেকে? অ্যালান্টয়েক ডাইভার্টিকুলাম, এই অ্যালান্টয়েক্স থেকে ডেভেলপ করে হচ্ছে অ্যাপেক্সটা। এখন এই যে মিউকাস মেমব্রেনটা কোন জায়গায়? আমরা যেমন ইউরোজেনিটাল যে সিস্টেম, আমরা ইউরিনারি যে সিস্টেমটা বললাম, যেটা যে কিডনি, এরপরে আসতেছে ইউরেটার, পেলভিস, ইউরেটার, এই সব জায়গার ডেভেলপ করে কিন্তু কোথা থেকে? মেজোডার্মাল। কিন্তু ইউরিনারি ব্লাডারটাকে মেইনলি ডেভেলপ করে হচ্ছে কি? এন্ডোডার্মাল, ক্লোয়েকা থেকে ডেভেলপ করে। আর ক্লোয়েকাটা ইনফ্যাক্ট ডেভেলপ করে হচ্ছে কোথা থেকে? এন্ডোডার্ম থেকে। বুঝছো? এন্ডোডার্মাল, এই জন্য পুরোটাই হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন হয়, এক্সেপ্ট দা ট্রাইগন। হ্যাঁ, ট্রাইগনের মিউকাসটা ডেভেলপ করে কোথায়? মেজোনেফ্রিক ডাক্ট থেকে। মেজোডার্মটা কি? মেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে। এরপরে আসতেছে হচ্ছে মাসেল এন্ড সিনাস মেমব্রেন অফ দা ব্লাডার। এটা ডেভেলপ করে কোথা থেকে? যে স্প্লাঙ্কটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ল্যাটারাল প্লেট মেজোডার্ম। তোমাদের তো একদিন বোধহয় মেজোডার্মের কথা বলেছিলাম, তাই না? যে প্যারাক্সিয়াল মেজোডার্ম,
জি স্যার পারেক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ইন্টারমিডিয়েট আর হচ্ছে ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ল্যাটারাল প্লেট আর মেসোডার্ম ল্যাটারাল প্লেট মেজোডার্মের আবার দুটো থাকে, একটা হচ্ছে স্প্লাংনাপুলুরিক লেয়ার, স্প্লাংনোপুলুরিক লেয়ার, আর একটা হচ্ছে সোমাটোপুলুরিক লেয়ার। তাহলে এই স্প্লাংনোপুলুরিক লেয়ার থেকে ডেভেলপ করে এটা। এখন কনজেনিটাল অ্যানোমেলিস, কনজেনিটাল অ্যানোমেলিস আমরা দেখলাম হচ্ছে কনজেনিটাল অ্যানোমেলিস এর ভিতর কি আছে, যে ইউরেকাস, এই যে ইউরেকাস, তাহলে এর সঙ্গে আমরা জানি আর কি, এর সঙ্গে একটা পার্ট এর সঙ্গে লাগানো থাকে, একটা টিউবের মতন, যেটাকে বলা হয় হচ্ছে, যেটা আম্বলিকাস দিয়ে বের হয়ে আমাদের ইসের ভিতর পর্যন্ত পৌঁছায় যায়। এই আম্বলিকাস দিয়ে বের হবে, এই আম্বলিকাস দিয়ে বের হয়ে আমাদের হচ্ছে আম্বলিকাল কর্ড পর্যন্ত পৌঁছায় যায়, যেটাকে বলা হয়েছে অ্যালান্টয়েস। এই অ্যালান্টয়েস থেকে, এই অ্যালান্টয়েসের যে অ্যাবডোমিনাল পার্ট থাকে, এই অ্যাবডোমিনাল পার্ট থেকে যখন আমাদের এই ইউরিনারি ব্লাডারের অ্যাপেক্স তৈরি হয়ে যায়, তখন যে পার্টটা থাকে সেইটাকে বলা হয় ইউরেকাস। অ্যালান্টয়েসের তাহলে আমরা বলতে পারি যে অ্যালান্টয়েসের অ্যাবডোমিনাল যে পার্ট থাকে, সেই অ্যাবডোমিনাল পার্টটাকে বলা হয় ইউরেকাস। এই ইউরেকাসটা হচ্ছে নরমালি অবলিটারেটেড হয়ে ফাইবারাস টিস্যুতে পরিণত হয়ে যাওয়ার কথা, আর যেটাকে আমরা বলি হচ্ছে মেডিয়ান আম্বলিকাল লিগামেন্ট। এইটা যদি অবলিটারেটেড না হয়, প্যাটেন্ট থেকে যায়, পুরোটাই যদি প্যাটেন্ট থেকে যায়, তাহলে এইখানে আম্বলিকাসের যখন আম্বলিকাল কর্ড জন্মের পরে কেটে দেওয়া হবে, তখন এইখান দিয়ে কিন্তু ইউরিন ডিবলিং হওয়ার, ফোটে ফোটে বের হয়ে আসতে তালে থাকবে। সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ইউরেকাল ফিস্টুলা। কথা বুঝছো? জি স্যার ইউরেকাল ফিস্টুলা বলে। আর যদি এমন হয় যে এই প্রক্সিমাল পার্ট এবং ডিস্টাল পার্ট পুরোটাই হচ্ছে অবলিটারেট হয়ে গেছে, কিন্তু মাঝখানের একটা পার্ট হচ্ছে রয়ে গেছে, তাহলে সেটাকে বলা হয় ইউরেকাল সিস্ট। ইউরেকাল সিস্ট। আর এমন যদি হয় যে এই প্রক্সিমাল পার্টটা হচ্ছে অবলিটারেটেড হয়ে গেছে, আর ডিস্টাল পার্টটা হচ্ছে তোমার অবলিটারেটেড হয়নি, প্যাটেন্ট হয়ে আছে, তখন সেটাকে বলা হয় ইউরেকাল সাইনাস। সাইনাস বলে। তাহলে ইউরেকাল ফিস্টুলা হইতে পারে, ইউরেকাল সিস্ট হইতে পারে, ইউরেকাল সাইনাস, সাইনাস ডেভেলপ করতে পারে এখান থেকে। জি স্যার এবার আসো ইউরেথ্রা। ইউরেথ্রা সম্বন্ধে তাড়াতাড়ি পরে শেষ করতে হবে, কতটুকু সময় আছে? স্যার এটা কি স্যার একটু কালকে পড়াতে পারবেন? স্যার এটা আজকে থাকলে ভালো হয়। আজকে থাক স্যার। এখন আজকে এমনিতে থাক। স্যার আর যাচ্ছে না। জি স্যার, আর মাথা তাহলে ঠিক আছে, তাহলে তোমরা ই করো, তোমরা তাহলে একটা পোস্ট দিয়ে দাও, হ্যাঁ, প্রতিদিন জি যদি স্যার, আমি জি ক্লাস নিই, শোনো, প্রতিদিন যদি আমি ক্লাস নিই, তাহলে 12টাই নেন স্যার, তাহলে সমস্যা স্যার আপনি স্যার 12টার সময় যদি নেন, তাহলে স্যার ওনারে বলে দিলে স্যার উনি 10টা 11টায় নিতে পারবেন যদি হয়তো। ঠিক আছে, তাহলে কালকে জি স্যার। 12টায়, আর বাকিটুকু কালকে 12টায় তাহলে পড়ায় দেবো। জি ঠিক স্যার। আছে, তাহলে জি স্যার। আজকের মতন শেষ। স্যার আল্লাহ পরীক্ষা হাফেজ। স্যার পরীক্ষা কি বৃহস্পতিবার স্যার 11টার সময়? হ্যাঁ, পরীক্ষা বৃহস্পতিবার 11টায়। স্যার আমাদের প্রফ কবে হবে স্যার? স্যার প্রপ নিয়ে কোনো নোটিশ আসছে স্যার? প্রপ নিয়ে তো কোনো নোটিশ ঢাকা ইউনিভার্সিটিতে না, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে নাকি বলছে স্যার জুলাইতে প্রফ হবে। জুলাই? জি স্যার জুলাই। স্যার ওইটা কি স্যার ফেক না কি স্যার সত্যি? সত্য স্যার, এটা বুঝতেছি না, পুরো ছড়ায় গেছে একদম স্যার। আজকে কি মাস এটা? স্যার আজকে স্যার, এটা এপ্রিল। এপ্রিল মাসের হচ্ছে তোমার, স্যার হ্যাঁ 19 এপ্রিল। এপ্রিল মাসের আজকে পর্যন্ত হলো হলো না, এখনো তো আমাদের রেজাল্টই দেয়নি। রেজাল্টও কবে দেবে তা ঠিক নেই এখনো, বুঝছো? স্যার জি আমাদের স্যার রেজাল্ট দেয়নি, রেজাল্ট দিয়ে তারা আবার পরীক্ষা দেবে না, ওটা জি, এত স্যার। তাড়াতাড়ি পরীক্ষা হওয়া স্যার। সম্ভব না। জি স্যার, সেটাই স্যার। কোন জি স্যার, রকম সেটাই। এই মানে ওদের রেজাল্ট স্যার, দেবে, তারপরে হবে, তারপরে তোমাদের বিষয়ে ডিসিশন হবে যে তোমরা এইবার পরীক্ষা দিতে পারবা কিনা। মানে তোমরা মানে কি এই বোর্ডের যে তোমাদের তো বেসিক্যালি তো তেমন হয়নি পড়া, মানে ফেস টু জি, স্যার। ফেসে স্যার মানে সামনে ক্লাসে 2 মাস স্যার পড়লাম স্যার মাত্র। প্র্যাকটিক্যালও হয়নি জি স্যার স্যার। প্র্যাকটিক্যাল কোনো কিছুই জানি না এক প্রকার। ক্লাসরুমে স্যার তো ভিসেরাই ধরিনি হ্যাঁ, এখন। ক্লাসরুমে ধরো নয় দুটো স্যার ভিসেরা কি স্যার কলেজ ভিসেরা। হ্যালো, স্যার ও নেটের সমস্যা অ্যাবডোমেন আছে শেষ স্যার হল- একটু। স্যার অ্যাবডোমেন জিজ্ঞেস শেষ করে হলে স্যার স্যার ভিসেরা হেডনেক ধরবে স্যার। কিনা তাই। হ্যাঁ অ্যাবডোমেন শেষ হলে তো হেডনেক শুরু হয়ে যাবে তোমার একটা স্যার পরীক্ষা দেবে। এমব্রায়োলজি তো স্যার কিছুই পড়ায়। ওগুলো স্যার। এমব্রায়োলজি স্যার কিভাবে পড়বো স্যার একটু স্যার, বলে দেন স্যার। এমব্রোলজিও পড়ানো স্যার, শুরু একটু করব, এরপরে অ্যাবডোমেনটা শেষ হয়ে গেলে ওই স্যার ইটা
ইসমাইল ডাক্তার ইসমাইলকে দায়িত্ব দিয়ে দেবো হেড নেক পড়ানোর জন্য, বুঝছো? আর আমি ওই স্যার স্যার আপনি পড়ান স্যার। আপনি পড়ান, স্যার। স্যার হেড সবকিছু- নেকটা আপনি পড়ান স্যার। তাহলে সবকিছুতে একসাথে পড়ানো যায় না, ধরো এগুলো তো লেকচার তৈরি করতে না, হয়। স্যার, হেড নেকটা স্যার আপনি পড়াবেন স্যার। এমব্রায়োলজি স্যার পরে পড়ায়েন স্যার। তা ঠিক আছে, স্যার, তাহলে হ্যাঁ, জি, দেখো স্যার, আগে স্যার হেড নেকটা একটু পড়ায় দেন স্যার। তোমরা যেহেতু আজকে একটু পড়তে চাচ্ছ না, তাহলে তোমরা একটু ভিডিও দেখাই তোমাদের, বুঝছো? জি স্যার। আহ, জি স্যার। স্যার কলেজ খুললে কি এত ভিসেরা সব একসঙ্গে দেখা পসিবল? সবকিছুই পসিবল, কি বলো পসিবল না? স্যার প্র্যাকটিক্যাল আমরা কি করব স্যার? ও তো আমরা কিছুই করিনি। কিসের প্র্যাকটিক্যাল? হিস্টোলজি হিস্টোলজি এই যে পড়া হয়ে যাচ্ছে না, এগুলোকে আইকে ফেলবো স্যার খাতায়? না এই যে আমি যে তোমাদের পড়ালাম না, জি স্যার। কি বললাম যে স্ট্রাকচার, এই জি, স্ট্রাকচার স্যার। পড়ানো হলো, এইটাই তো তোমার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার গুলো। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এইগুলোই তো, এগুলো এটা বেশি কঠিন না। তোমরা একটু মনে কিছুটা মুখস্থ করে রাখো আর ছবি দেখে বুঝে রাখো, বুঝছো? এরপরে যদি তোমার মন জানে তাহলে একবার দেখাই দিলেই তোমরা পেরে যাবে, বুঝছো? সবাই তো জি, স্যার। ট্যালেন্ট স্টুডেন্ট, কেউই তো। হ্যাঁ, এবার আসো তাহলে একটু ভিডিও দেখো। ভিডিওটা কই গেল রে? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায় স্যার। এবার ভিডিও অনেকগুলো ফাইল আছে স্যার। জি স্যার, জি স্যার, ভিডিও এবার ওপেন হয়ে দেখা যায়। যাচ্ছে। ভিডিও দেখা যাচ্ছে, তাই না? তাহলে এইটা কিডনির লোকেশন দেখাচ্ছে যে কিডনি কোথায় থাকবে। এবার দেখো কিডনি ওয়ান ইজ সাইডে কিডনি, এই হচ্ছে আমাদের কিডনি, যে দুপাশে কিডনি থাকতেছে। কোথায় কিডনি? আসলে এটা এই যে তাহলে কিডনি থাকতেছে কোথায়? এই হচ্ছে আমাদের রাইট কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি। এইটা হচ্ছে এইটা কি? এইটা তোমরা কি দেখতে পাচ্ছ কারসর? জি স্যার, দেখা যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ভেনা ক্যাভা। ক্যাভা। এই যে বলেছিলাম যে এইখানে অ্যারেঞ্জমেন্ট থাকে কি, সামনের দিকে ভেইন, পিছন জি দিকে স্যার। হচ্ছে আর্টারি থাকবে। আর এইটা হলো ইউরেটারের এইটা হলো ইউরেটারিক পেলভিস, বুঝছো? এবার দেখো ডিসেকশন করে এর ভিতরে দেখায়, সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখবো আসলে, বুঝছো? এই যে রেনাল আর্টারিটা রান করতেছে কার এইটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা পিছন দিয়ে যাচ্ছে। এবার দেখো যে আইসোলেটেড কিডনিতে দেখা যাচ্ছে কি, এইটা হচ্ছে হাইলাম। এই হাইলামের এখান দিয়ে ছিল হচ্ছে ফ্যাট, সে ফ্যাটটাকে কি বলতেছি আমরা? কোন ধরনের ফ্যাটের ভিতরে ঢুকে গেছে? এই ভিতরে ঢুকে গেছে, এটা গেল পেরিনেফ্রিক ফ্যাট। ঢুকে যেয়ে দেখো এই স্ট্রাকচার গুলোকে টাইট করে রেখেছে, বুঝছো? এরপরে পেরিনেফ্রিক ফ্যাটটা কে আস্তে আস্তে ডিসেকশন করা হচ্ছে, এটাকে ডিসেকশন করা হলো। দেখো এই স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো পেলভিস, রেনাল সাইনাসের ভিতর ঢুকে গেল। তাহলে এইটা হলো পেলভিস, এইটা হলো ভেইন, আর এইটা হলো আর্টারি। এই অংশটুকু যদি কেটে ফেলা হয় তাহলে দেখো এর স্ট্রাকচারের রেনাল পেলভিসের, রেনাল সাইনাস, যে সাইনাসের ভিতর স্ট্রাকচার গুলো কিভাবে থাকতেছে। এই সব স্ট্রাকচার গুলো ফেলে দিয়েছে, শুধুমাত্র রেখে দিয়েছে হচ্ছে রেনাল পেলভিস আর হচ্ছে এই ক্যালিক্স। এই যেগুলো যে এই একটা ক্যালিক্স, এই একটা ক্যালিক্স দেখতে পাচ্ছে, দুটো ক্যালিক্স, এগুলো হচ্ছে কোন ক্যালিক্স বলো তো? এগুলো হচ্ছে মেজর ক্যালিক্স। মেজর, হ্যাঁ, তাহলে ওইগুলো হলো মেজর ক্যালিক্স। আর একটু ডিসেকশন করলে আমরা আরো দেখতে পাবো যে Minor এর calyx ভিতরে ও। মাইনর ক্যালিক্সও আছে। তাহলে এই দুটো ছিল যে মেজর ক্যালিক্স, এই একটা মেজর ক্যালিক্স, এই একটা মেজর ক্যালিক্স, হয়তো বা ওই দিকে আর একটা মেজর ক্যালিক্স আছে। আমরা তো জানি যে 2 to 3 মেজর ক্যালিক্স থাকে।
তাই এই মেজর ক্যালিক্সের পরে এইগুলো এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু এইখান থেকে এই Minor পর্যন্ত calyx। এটাকে মাইনর ক্যালিক্স, এটা মাইনর ক্যালিক্স বলে, বুঝছো? এই যা আরো ডিসেকশন করে মাইনর ক্যালিক্স, এই যে ডিসেকশন করে এইটাকে কি বলতেছে? এটা রেনাল পিরামিড। হ্যাঁ, রেনাল পিরামিডের, এটা কি বলে? পিরামিডের প্যাপিলা, প্যাপিলা। রেনাল প্যাপিলা বলতেছে ওইটাকে। পিরামিড, ঠিক আছে, পিরামিড কোথায়? এই যে এইগুলো পিরামিড, এই হচ্ছে রেনাল পিরামিডের এই অ্যাপেক্স, Renal এটাকে আমরা papilla। বলছি রেনাল প্যাপিলা। এই যে দেখো এইখানে দেখাচ্ছে কি এই এই যে একটা মাইনর ক্যালিক্স, এই মাইনর ক্যালিক্সের ভিতরে এই যে পিরামিড প্যাপিলাটা কিভাবে থাকতেছে, এই প্যাপিলাই থাকে প্যাপিলারি ডাক্ট বা কালেক্টিং ডাক্ট বা প্যাপিলারি ডাক্ট। সেই প্যাপিলারি ডাক্ট থেকে ইউরিন হচ্ছে এর ভিতরে এই মাইনর ক্যালিক্সের ভিতর যে জমা হতে তাহলে থাকে, সে মাইনর ক্যালিক্স থেকে তারপরে চলে যাবে তোমার এখানে এই হচ্ছে ইউরেটার, বুঝছো? ইউরেটার, এই যে ইউরেটারের সামনে দিয়ে আর একটা স্ট্রাকচার চলে গেছে, এইটা হয়তো বা আমাদের এই যে এইটা হয়তো বা আমাদের কি বলে গোনাডাল ভেসেল, গোনাডাল, গোনাডাল ভেসেল। হ্যাঁ গোনাডাল ভেসেল। আর এইখানে দেখো যে ইউরেটার, এই যে এখানে বাইফার্কেশন, এই বাইফার্কেশনের সামনে দিয়ে হচ্ছে আমাদের ইকে ক্রস করতেছে, কি বলে এটা? পেলভিক ব্রিম। পেলভিক ব্রিমকে ক্রস করে তারপরে এখানে হচ্ছে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারি রান করবে। এই যে এই যে সবকিছুর, তাহলে সবকিছুর উপর দিয়ে এইটা চলে আসতেছে, মানে সবকিছু মেডিয়ালি, আর এর এর উপর দিয়ে শুধুমাত্র ভাঁজ ডিফারেন্স, বুঝছে? এই যে ভাঁজ ডিফারেন্স, এই ভাঁজ ডিফারেন্সটা হচ্ছে অ্যান্টেরিয়রলি সুপারফিশিয়ালি ক্রস করে আসতেছে এইটা অ্যান্টেরিয়রলি। ওই বরাবর যদি ডিসেকশন করা হয়, এই যে বরাবর ডিসেকশন করে দেখালো, ওই বরাবর যদি ডিসেকশন করা হলো, যে এই যে ব্লাডার, এই হচ্ছে ব্লাডার আর এইটা হলো প্রোস্টেট, তোমরা দেখতেছো এটা? জি স্যার। জি এই স্যার। নিচের দিকে এইটা হলো আমাদের প্রোস্টেট আর এইটা হলো ব্লাডার। ব্লাডার। এই ব্লাডারে এই যে নেমে আসছে এইটা হচ্ছে ইউরেটার, ইউরেটার। আর এই দিক থেকে এসে এই দিক থেকে এই ব্লাডারের ল্যাটারালি যে এই হচ্ছে আমাদের ভাঁজ ডিফারেন্স, এইদিকেও আছে কিন্তু কেটে ফেলছে, এইদিকে এসে ভাঁজ ডিফারেন্স এই যে ক্রস করে যাচ্ছে ইউরিনারি ব্লাডার, এইকে ইউরেটারকে ক্রস করে যাচ্ছে, ক্রস করে এই জায়গায় এই হচ্ছে এইখান থেকে শুরু হয়ে গেছে অ্যাম্পুল অফ ভাঁজ ডিফারেন্স। আর এইটা হলো আমাদের সেমিনাল ভেসিকল। আর এই সেমিনাল ভেসিকেলের পিছনে এই যে এখানে ডিসেকশন করে যে এইখানে হচ্ছে যে ফাসা ডিনোভিলিয়ার্স ছিল এইখানে, এই 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 সব এই যে ফাসাটা দেখা যাচ্ছে এইগুলোকে ফাসা ডিনোভিলিয়ার্স বলে। আর এই পিছনের এই স্ট্রাকচারটা কি? রেকটাম। রেকটাম, রেকটাম। আর ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইউটেরাস, এই যে ইউটেরাইন টিউব দেখছো, ইউটেরাইন টিউব, এই যে ইউটেরাইন টিউব দেখাচ্ছে, বুঝছো? এই যে পিছনে ওভারি দেখলাম, যে ইউটেরাইন টিউবের ওভারিয়ান, হ্যাঁ এইটা দেখা যায় সাসপেন্সরি লিগামেন্ট, এই যে এইটা দেখালো, এইটা হলো সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। এই যে ইউরেটার, এই ইউরেটার দেখো, এই যে টান দিলে এই যে সোজা এর পিছন দিয়ে এই নিচে দিয়ে নেমে চলে যাবে, বুঝছো? এই যে যেটাকে আমরা বলতেছি নিচ দিক দিয়ে
তাহলে এই যে যেটা দেখা যাচ্ছে না, এইটাকেই বলা হয় ব্রড লিগামেন্ট, বুঝছো? এই যে এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব থেকে নিচের দিকে নেমে চলে গেছে, এটাকে বলা হয় ব্রড লিগামেন্ট। এই ligament। ব্রড লিগামেন্টের নিচে দিয়ে এই একেবারে লোয়ার পার্ট দিয়ে হচ্ছে আমাদের ইটা চলে আসবে, ওই ইউরেটার। জি স্যার। এই যে ডিসেকশন করে দেখাচ্ছে, এই হচ্ছে ইউরেটার। আর এই ইউরেটারের উপর দিয়ে ক্রস করে যাবে এই যে ইউরেটার, এই যে চলে আসলো, এই যে দেখছো এটা, জি স্যার। ইউরেটার ক্রস করে এই দিকে চলে আসবে, আর তার উপর দিয়ে এই যে অ্যান্টেরো সুপিরিয়রলি এই যে ক্রস করে যাচ্ছে, এটা কি? ভাস ডিফারেন্স। দাবড়া কি এটা? আমরা ছেলে দেখতেছি না মেয়ে দেখতেছি? এটা মেয়ে দেখতেছি। তো ভাস ডিফারেন্স হবে না স্যার, ভাস ডিফারেন্স হবে। তাহলে কি হবে? আমরা যে ইউটেরাইন টিউব, এই ওভারি, এগুলো দেখলাম না, এটা হলো ইউটেরাইন টিউব, এটা হলো ওভারি, এইটা হচ্ছে আমাদের গুড। এইটাই তো আমাদের মনে রাখার কথা বলতেছে, যে মানে রিলেশন অফ দ্য পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। একটা জিনিস কিছু মনে না রাখলে, একটা জিনিস যদি তুমি মনে রাখতে চাও, তাহলে কোনটা মনে রাখতে হবে? ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি। এই যে ইউটেরাইন আর্টারি একেবারে এই যে আমি এই বরাবর এই যে কেটে ফেলছে, কি কাটছে? ওই যে ব্রড লিগামেন্ট। এই ব্রড লিগামেন্ট কেটে এর ভিতরে দেখাচ্ছে ব্রড লিগামেন্টের বেজের দিকে এই ইউটেরাইন আর্টারি এইখান দিয়ে ঢুকে পড়ে, এইখান দিয়ে ঢুকে এই দিক থেকে এরকম সাপ্লাই দিয়ে এরকম চলে যায়, এলো ইউটেরাইন আর্টারি। তো এই যে ইউটেরাইন আর্টারি, এই ইউটেরাইন আর্টারি ইউরেটারকে এই সুপ্রোমেডিয়ালি এই বা এন্ট্রোসুপিরলেকে ক্রস করে। এইটা হচ্ছে বলেছিলাম যে কি ওয়াটার আন্ডার ব্রিজ। ওয়াটার আন্ডার ব্রিজ, এই ব্রিজ হলো এইটা, আর এই ব্রিজের নিচে থাকবে ওয়াটার মানে হচ্ছে ইউরেটার, বুঝছো? এইটা হচ্ছে একমাত্র রিলেশন, যে রিলেশনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এন্টেরোমিডিয়াল রিলেশন। হ্যাঁ। দেখো পর্যন্ত দেখলাম আমরা, ওটা যাক। এবার মেলে দেখাচ্ছে, আবার আর কিছু দেখা যাচ্ছে। এবার একটু ভিতরে দেখার জন্য তোমাদের বললাম, ভিতরে এইটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দা ইউরিনারি ব্লাডার। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই যে বিভিন্ন ফোল্ডিং দেখা যাচ্ছে, বুঝছো? এটাকে গুলোকে রুগী বলা হচ্ছে। আর এইটাকে বলে ট্রাইগন, বুঝছো? জি স্যার। ট্রাইগন। এই যে এইখানে দেখা যায়, এইখানে যেরকম কিরকম আছে ফোল্ডিং দেখা যাচ্ছে না, এইখানে তো কোনো ফোল্ডিং নাই, স্মুথ এরিয়া। না স্যার। এই তাহলে এই হচ্ছে আমাদের কি সেটা, এইটা ইউরেটারিক অরিফিস, এইটা ইউরেটারিক অরিফিস, এই একটা ইউরেটারিক অরিফিস, আর এইটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। এটা তাহলে সুপ্রোল্যাটারালি থাকতেছে হচ্ছে কি ইউরেটারিক অরিফিস, এই ইউরেটারিক অরিফিস। আর ইনফেরিয়রলি থাকতেছে কি ইউরেথ্রাল অরিফিস। আর একটা স্ট্রাকচারের কথা তোমাদের বলা হয়নি, এই যে এটা উঁচু অংশ আছে দেখতেছো, হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হচ্ছে উবুলা ভেসাইকি। উবুলা ভেসাইকি মানে এই সুপিরিয়র এন্ড বিহাইন্ড যে থাকবে। এই সময় বন্ধ হয়ে যাবে মনে হয়, আমাদের ক্লাস শেষ হয়ে গেলে। তোমরা পার্সেন্টেজ নিয়ে নিছো তো মুমতাজ? আর হচ্ছে এই আরেক মিনিট আছে, হ্যাঁ আরেক মিনিট আছে, শেষ হয়ে যাবে। তাহলে এইটা হলো উবুলা ভেসাইকি। এই যে মেডিয়াল এর নিচেই আছে হচ্ছে এই প্রোস্টেটের হচ্ছে মেডিয়াল যে লোব, এই মেডিয়াল লোব থাকার কারণে এইখানে একটু এলিভেশন হয়, এই এলিভেশনটাকে বলা হচ্ছে উবুলা ভেসাইকি। আর এই যে সেই, হ্যাঁ ফিমেলে এটা থাকে না, না। আর এইটাকে বলা হয় এই যে বার অফ মার্সিয়ার, বুঝছো? ইন্টার ইউরেটারিক বার, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা এই রিস্টটাকে বলে বার অফ মার্সিয়ার। এর এখানে ইল ডিফাইন্ড দেখা যাচ্ছে, এটা ভালো বোঝা যাচ্ছে, ইল ডিফাইন্ড রিস অথবা ইনট্যাক্ট স্পেস হয়তো দেখা যায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার অফ দা ইন্টেরিয়র অফ দা ব্লাডার। তাহলে এই যে